নর্মাল একজোড়া জুতা, ঢিলেঢালা খুব সাধারণ পোশাক পরা, সাদা কাচের চশমা নিয়ে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলাম। কিছু দূর হেঁটে আসতেই জিসান নামে একটা ছেলে ও তার বন্ধুদের সামন দিয়ে যেতেই জিসান ছেলেটি আমাকে ডাক দেয়। আমি দাঁড়িয়ে যাই। আমারে কইতেছেন? হ্যাঁ, তোরেই বলছি। ভার্সিটিতে নতুন? জি। ভার্সিটিতে এসে বড় ভাইদের সালাম না দিয়ে তাদের সামনে দিয়ে হেরে যাচ্ছিস। খুব অন্যায় করে ফেলেছিস। তোরে এখন আমরা একটা র্যাগিং দেব, করতে হবে। না করলে এখানে আমরা সবাই মিলে তোকে উত্তম মাধ্যম দেব। কি বলেন? ওই দে চিরকুটটা। এই চিরকুটে যা লেখা আছে তা গিয়ে ওই 3টা মেয়ে দেখছিস না হেঁটে যাচ্ছে, ওদের মধ্যে নীল পোশাক পরা মেয়েটাকে বলবি। আমি চিরকুটটা হাতে নিয়ে চোখ বোলাই। সেখানে লেখা আছে, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। আমি চিরকুটটা পরেই থতমত খেয়ে যাই। ভাই, এটা কইলে তো মাইয়া তিনটা আমার থাপড়ায় মাইরে ফেলাইব। তুই ওই মাইয়া 3টার থাপ্পড়ের ভয় এই কথা বলতে যাচ্ছিস না, কিন্তু এখানে যে আমরা 4জন, আমাদের 4জনের সহ্য করতে পারবি তো? আচ্ছা আমি যাই, কথাগুলো কই আসি। এই তো গুড বয়, যা। আমি দৌড়ে এসে মেয়ে তিনটার সামনে দাঁড়াই। এরকম গোবের চেহারার একটা ছেলেকে দেখে তারা তিনজনে হকচকে ওঠে। আমি সময় নষ্ট না করে বলে দেই, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। হোয়াট রাবিশ, শালা গভেট! কিস করতে চাস আমাকে? ইউ ইডিয়েট, বদমাইশ! তোকে আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, আমি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। আনিশার কথা শেষ হতে না হতেই তার এক গালে থাপ্পড় এসে পড়ে। আনিশা গালে হাত দিয়ে আয়েশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মনে মনে সে ভাবছে, আজকেও থাপ্পড় খেতে হলো। তুমি আত্মহত্যা করবা নাকি ধেই ধেই করে নাচবা? আমাকে বলছো কেন? যাও, আত্মহত্যা করে যাও। তারপরে তুমি আমাকে ভালোবাসবে না? না, বাসবো না। সত্যি বাসবে না? বললাম তো না। এত পাষাণ কেন তুমি? একটা মেয়ে বারবার এসে বলছে তোমাকে ভালোবাসে, আর তুমি প্রতিবার তাকে ফিরিয়ে দিচ্ছ, সাথে তো থাপ্পড় তো ফ্রি দিচ্ছই। এটা কিন্তু ঠিক না। এত অ্যাটিটিউড ভালো না। থাপ্পড় কি আরেকটা খাওয়ার ইচ্ছে আছে? না, আপাতত নেই। দুইটা থাপ্পড় একসাথে হজম করতে পারবো না। আরেকটা থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়ে পরের বার আবার আসবো আমি। আসি। আনিশা গালে হাত দিয়ে তার বান্ধবী নাবিলার নিকটে চলে আসে। এই নিয়ে 13টা থাপ্পড় হয়েছে। থাপ্পড়ের পাশে তারিখ লিখছো তো? লিখেছি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোর এটা গাল না গন্ডারের চামড়া? এত থাপ্পড় কিভাবে হজম করিস? আমি হলে তো ভাই পারতাম না। 13টা থাপ্পড় তো একদিনে খাই না, যে হজমের সমস্যা হবে। আর বুঝলি, থাপ্পড়গুলো আস্তে আস্তে মারি। আমার মনে হয় তার মধ্যে সামথিং সামথিং শুরু হয়েছে। একটা আইফোনের জন্য 13টা থাপ্পড় হজম করেছিস, সামনে আরও কয়েকটা হজম করতে হয় আল্লাই জানে। তোর বাবাকে বললেই তো তোকে একটা আইফোন কিনে দেয়। কি দরকার এভাবে থাপ্পড় খাওয়ার? বাবার টাকা দিয়ে কিনে মজা নাই, বয়ফ্রেন্ডের টাকায় কিনবো। তাছাড়া এই ভাবওয়ালা ব্যাটাকে আমার পেছন পেছন না ঘুরিয়ে আমি হাল ছাড়ছি না। আমাকে থাপ্পড় মেরেছে, এখন পরে সব শোধ তুলবো। আমার কি মনে হয় জানিস, আয়ুষ হয়তো জানে জিসান যে তোর বয়ফ্রেন্ড, এজন্যই হয়তো তোর সাথে এমন করছে, না হলে এতদিনে হয়তো পটেই যেত। আরে না, জিসানের সাথে এমন কোনো ক্লোজ হয়নি যে মনে হবে ও আমার বয়ফ্রেন্ড। আচ্ছা এটা বাদ দে। সিনহা কই? আজকে কলেজে আসেনি? আসবে হয়তো আরও পরে। এসে গেছি। আপনাদের মাঝে সিনহা রানী এসে হাজির। তোমরা মেরা নাম লিয়া তো মেই উড়াল দিয়া আইগা। ঢং রাখ তোর। তুই তো আজকে থাপ্পড়টা মিস করে ফেললি। আজকেও থাপ্পড়? আনিশা বইন, এই পোলাটারে মনে হয় না পটানো চাইবো। এই পোলার যে ভাব, কোনো মেয়েরই তো পাত্তা দেয় না। আরে পটাবো পটাবো, আমাকে পটাতে হবেই। বয়ফ্রেন্ডের সাথে আইফোন বাসি, আইফোন তো আমাকে পেতেই হবে। আইফোনের জন্য থাপ্পড় খেতে খেতে তোর চেহারাটাই না জানি পাল্টে যায়, পরে তোর বয়ফ্রেন্ডও তোকে চিনতে পারবে না। চুপ কর, সেটা পরে দেখা যাবে। ক্লাসের সময় হচ্ছে, আপাতত চল ক্লাসে যাই। কিরে আয়ুষ, আজকেও থাপ্পড় মারলি? শুধু আজকে কেন, যতদিন মজা করতে আসবে ততদিনই থাপ্পড় মারবো। বেশি বুঝিস তুই। আনিশা মজা করলে এভাবে প্রতিদিন থাপ্পড় খেত না। নাবিল, তুইও তো দেখলি জিসানের সাথে ওর চলাফেরা।
জিসান ওর বয়ফ্রেন্ড। চলাফেরা করলেই কেউ বয়ফ্রেন্ড হয়ে যায় না। হয়তো জিসান ওর ভালো ফ্রেন্ড। ওর মতো টাউট গাঞ্জাখোর কারো ভালো ফ্রেন্ড হবে না। বয়ফ্রেন্ড তো না হতে পারে। তুই এখন ওর হয়ে আমার সাথে ঝগড়া করিস না। আচ্ছা করলাম না, চল ক্লাসে যাই। এদিকে আমি নর্মাল একজোড়া জুতা, ঢিলেঢালা খুব সাধারণ পোশাক পরা, সাদা কাচের চশমা নিয়ে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলাম। কিছু দূর হেঁটে আসতেই জিসান নামে একটা ছেলে ও তার বন্ধুদের সামন দিয়ে যেতেই জিসান ছেলেটি আমাকে ডাক দেয়। আমি দাঁড়িয়ে যাই। আমারে কইতেছেন? হ্যাঁ, তোরেই বলছি। ভার্সিটিতে নতুন? জি। ভার্সিটিতে এসে বড় ভাইদের সালাম না দিয়ে তাদের সামনে দিয়ে হেরে যাচ্ছিস, খুব অন্যায় করে ফেলেছিস। তোরে এখন আমরা একটা র্যাগিং দেব, করতে হবে। না করলে এখানে আমরা সবাই মিলে তোকে উত্তম মাধ্যম দেব। কি বলেন? ওই দে চিরকুটটা। এই চিরকুটে যা লেখা আছে তা গিয়ে ওই 3টা মেয়ে দেখছিস না হেঁটে যাচ্ছে, ওদের মধ্যে নীল পোশাক পরা মেয়েটাকে বলবি। আমি চিরকুটটা হাতে নিয়ে চোখ বোলাই। সেখানে লেখা আছে, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি, কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। আমি চিরকুটটা পরেই থতমত খেয়ে যাই। ভাই, এটা কইলে তো মাইয়া 3টা আমার থাপড়ায় মাইরে ফেলাইব। তুই ওই মাইয়া 3টার থাপ্পড়ের ভয় এই কথা বলতে যাচ্ছিস না, কিন্তু এখানে যে আমরা 4জন আমাদের 4জনের মার সহ্য করতে পারি তো। আচ্ছা আমি যাই, কথাগুলো কই আসি। এই তো গুড বয়, যা। আমি দৌড়ে এসে মেয়ে 3টার সামনে দাঁড়াই। এরকম গোবের চেহারার একটা ছেলেকে দেখে তারা 3জনে হকচকে ওঠে। আমি সময় নষ্ট না করে বলে দেই, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি, কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। আমার কথা শুনে আনিশা নাবিলা দুজনেই সিনহার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সিনহা একবার দুজনের দিকে তাকিয়ে এবার আমার দিকে তেড়ে আসে। হোয়াট রাবিশ, শালা গভেট। সিনহা কষিয়ে 2টা থাপ্পড় মেরে দেয় আমার গালে। কিস করতে চাস আমাকে? একথা বলেই সিনহার একটা থাপ্পড় মারতে আসলেই আমি সিনহার হাত ধরি, এক হাত দিয়ে কোমর টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে সিনহার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিই। সব কিছু এত দ্রুত হয়েছে যে সিনহা কিছুই বুঝে উঠতে পারেনি। আশেপাশে সবাই কিছুক্ষণের জন্য অবাকের চূড়ান্ত পর্যায়ে উঠে যায়। জিসান ও তার বন্ধুরা এতক্ষণ উচ্চস্বরে হাসছিল, কিন্তু এখন সবারই মুখে মুখে হাসির বদলে অবাকের রংচটা মনোভাব ফুটে উঠেছে। সিনহা নিজেকে ছাড়ানোর জন্য জোরাজুরি করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে আমি সিনহাকে ছেড়ে দেই। সিনহা ছাড়া পাওয়া মাত্রই রেগে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। ইউ ইডিয়েট, বদমাইশ, তোকে আমি। র্যাগিংয়ের শিকার হয়ে কথাগুলো কইতে হয়েছিল, কিন্তু এখন তোমারে দেখে আমার হেব্বি ভালো লাগছে। লাভ এট ফার্স্ট সাইট। আমি কথাগুলো বলেই হনহন করে সেখান থেকে চলে আসি। এদিকে সিনহার আগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। আনিশা নাবিলা সিনহা 2 কাঁধে হাত দেয়। সিনহা বোন, এটা কি ছিল? শেষ পর্যন্ত এই ভ্যাবলাকান্ত গবের ছেলেটারই তোকে পছন্দ হতে হলো। কিস পর্যন্ত করে ফেলেছে। তোর ভাগ্যটাই খারাপ বোন। সিনহা রাগি চোখে নাবিলার দিকে তাকায়। ওর দিকে রাগে চোখে তাকিয়ে লাভ কি বল? ছেলেটা এত সাহস পেল কোথায়? ওই ছেলেটাকে ডেয়ারকে দিয়েছে। সিনহা এবার মুখ খুলল। কে আর দিবে? তোর বফ জিসাইন না দিছে। ভার্সিটিতে র্যাগিং দেওয়ার মতো আর কেই বা আছে? চল জিসান নাই রে, কিছু বলে আসি। তোরা যা, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসি। ওই গেও ভুট্টা আমার ঠোঁট, ওরে আমি ছাড়বো না। হ, ছাড়িস না, একেবারে জামাই করে রাখিস। নাবিলার বাচ্চা, তোরে আমি এখন থাপড়ামো। যা আমার সামনে থেকে। আনিশা নাবিলাকে নিয়ে জিসানদের কাছে যায়। দোস্ত, ভাবি আসতেছে। জিসান হাত দিয়ে তার পাশের বন্ধুকে দেখিয়ে দেয়। আনিসের সাথে সাথে সেই বন্ধুকে কষি একটা থাপ্পড় মারে। আর কখনো যেন এইসব র্যাগিং করতে না দেওয়া হয়, দিলে অনেক খারাপ হয়ে যাবে। দুলা ভাই, তোমার বন্ধুদেরকে সাবধান করিয়ে দিও। তারপর আনিশা নাবিলা ক্লাসের দিকে চলে যায়। দোস্ত, সব কিছু করলি তুই, আর থাপ্পড় খাওয়ালি আমাকে। সরি মেরি দোস্ত। অন্যদিকে জিসান ও তার বন্ধুরা ক্লাসে চলে যায়। আনিশা, সিনহা, জিসান সহ সবাই অবাক হয়ে যায় আমাকে তাদের ক্লাসরুমে দেখে। তার মানে আমি তাদের বেস্টমেট। সিনহা তো আমাকে দেখে রাগে ফুলে উঠছে। সে পারছে না এক্ষুনি গিয়ে আমাকে গলা টিপে মেরে ফেলতে। এমন সময় স্যার চলে আসে ক্লাসে, যে যার যার মতো বসে পড়ে। স্যার এসে আমাকে দেখে দাঁড় করায়। তোমাকে আজ প্রথম দেখলাম, তুমি কি নতুন? জি। নাম কি তোমার? ইমরান। আচ্ছা বসো। তাহলে ভ্যাবলাকান্তের নাম ইমরান? সিনহা ভ্যাবলাকান্ত হলে কি হবে? নামটা সুন্দর আছে। আনিশা আয়ুষের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আয়ুষ রাগি চোখে আনিশার দিকে তাকায়।
আনিশা স্যারের চোখ ফাঁকি দিয়ে একটা কাগজ আই লাভ ইউ লিখে আয়ুষের দিকে ছুঁড়ে মারে। আয়ুষ কাগজটা হাতে নিয়ে পরে দাঁড়িয়ে স্যারকে ডাক দেয়। কি সমস্যা? স্যার, এই মেয়েটা কাগজটা আমার দিকে ছুঁড়ে মেরেছে। কি কাগজ দেখি? আয়ুষ স্যারকে কাগজটা দিলে স্যার কাগজটা হাতে নেয়। এইসব কি আনিশা? এইটা ক্লাসরুম, কাগজ ছোড়াছুড়ির জায়গা না। বের হও আমার ক্লাস থেকে, গেট আউট। আনিশা করুণ চোখে একবার আয়ুষের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আনিশার এভাবে করুণ চোখে তাকানো দেখে আয়ুষের হঠাৎ করে খারাপ লেগে ওঠে। এদিকে জিসান রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে রাখে। সে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই আয়ুষকে এখন সে কিছু বলতে পারবে না, কারণ আনিশার সাথে কথা বলতে হবে। এইসব বাজি বাদ। এই বাজির কারণে আনিশাকে বারবার অপমানিত হতে হচ্ছে। জিসানের সামনে আনিশা দাঁড়িয়ে আছে। আনিশা চলে যাওয়ার পর আয়ুষ এসে জিসানের সামনে দাঁড়ায়। কি জন্য ডেকেছো? এভাবে আমাদের একসাথে দেখলে তো আয়ুষ সন্দেহ করবে, তখন তো ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে। এইসব বাজি বাদ দিও। এই বাজির কারণে তোমাকে বারবার অপমান হতে হচ্ছে। আমি মানতে পারছি না। শোনো, এই বাজি আমি শুধু তোমার আইফোনের জন্য ধরছি না, এই আয়ুষকে আমার পেছনে ঘুরিয়ে নাকানি চুবানি খাওয়ার জন্য বাজিটা ধরছি। আর তুমিও তো তোমার স্বার্থের জন্য বাজিটা ধরেছো। হ্যাঁ ধরেছি, এখন তো মানা করছি। মানা করলেও আর শুনছি না। ওই আয়ুষের ভাব আমি ভালো মতোই ছুটামু। আমি আসি। তোর জিএফ কি শুরু করেছে আমার সাথে? তুই ওকে কিছু বলছিস না কেন? উল্টো পাল্টা কিছু খেয়েছিস মনে হয়। কি বলছিস, সমস্যা আছে তোর? আর আমার জিএফকে কোথা থেকে আবার আমার জিএফ উদয় হলো? তোর জিএফ আনিশা না? আজব তো, আনিশা আমার জিএফ কেন হতে যাবে? আর আনিশা আমার জিএফ হলে তোকে কেন কাগজ ছুঁড়ে মারবে? তাহলে আনিশা তোর জিএফ না? না, কতবার বলবো? ওকে। আয়ুষ আর কিছু না বলেই চলে আসে। আনিশা, সিনহা, নাবিলা 3 বান্ধবী মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হাতে একটা গোলাপ নিয়ে আমি সেখানে যাই। নাবিলা আমাকে দেখেই সিনহাকে উদ্দেশ্য করে বলে, সিনহা, তোর পিছনে তাকা, তোর প্রেমিক পুরুষ এসেছে। মানে? সিনহা পেছনে তাকে আমাকে দেখে রেগে বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথে সিনহার 2 বান্ধবী উঠে দাঁড়ায়। এই ইডিয়েট খ্যাত, এখানে কি তোর? আমি কিছু না বলে আমার হাতের ফুলটা সিনহার দিকে বাড়িয়ে দেই। সিনহা আমার হাত থেকে ফুলটা নিয়ে নিচে ছুঁড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। আমাকে ফুল দিচ্ছিস তুই? আয়নায় কখনো নিচের চেহারা দেখেছিস? তোর মতো খ্যাত ভ্যাবলাকান্ত আমাকে ফুল দিলে ভেবেছিস আমি পটে যাব? আনিশা এবার মুখ খোলে। এই ভাই, সমস্যা কি তোর? সকালে তো সবার সামনে কিস করে খুব অন্যায় করে ফেলেছিস, এখন আবার কোন সাহসে ওর সামনে দাঁড়িয়েছিস? সকালের জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার থাপ্পড় মারছিল, তাই আমার একটু রাগ উঠে গেছিল। রাগের বসে কিস করে ফেলেছিলাম। আরে, এ বলে কি রাগ হবে? এই জন্য কিস করে বসবে? কি সাংঘাতিক! দেখতে তো হাবলার মতো দেখা যায়, অথচ এই হাবলার ভিতরে আবার রাগও আছে। নাবিলা, তুই চুপ কর। আর এই যে তুমি, এখান থেকে চলে যাও। আর কখনো ওর সামনে এসব ফুল টুল কিছু না নিয়ে আসলেই ভালো হবে। আমি তো আসবো, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ওর পিছু আমি ছাড়ছি না। তুই আমার পিছু ছাড়া লাগতো না। আমি তোর এমন ব্যবস্থা করব, না ছাইরা পথ খুঁজে পাবি না। এমন সময় জিসান ও তার বন্ধুদের আগমন ঘটে। কি হয়েছে আনিশা? এই ছেলেটা কি আবার কোনো সমস্যা করেছে? সব তোমার জন্য। তোমার কারণে এই ছেলেটাকে সিনহার পিছু নিয়েছে। তোমরা যাও, এর ব্যবস্থা আমি করতেছি। এই, তোর সমস্যা কি? ভাই, আমার কোনো সমস্যা নাই। এই মাইয়াটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর সাথে প্রেম করবার চাই। এই, তোর মাথা ঠিক আছে? কোথায় তুই আর কোথায় সিনহা? তোর সাথে কোনো কাজের মেয়েই প্রেম করবে না। তুই তোর ক্লাসের কোনো মেয়ের সাথে প্রেম কর। এদের কাউকে যেন তোকে ডিস্টার্ব করতে না দেখি। আমি ডিস্টার্ব করবো না তো, আমি প্রেম করবো। আমার কথা শেষ হতেই জিসান একটা ঘুষি মারে আমার মুখ বরাবর, তারপর একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। মানা করেছি তোকে, ওদের ডিস্টার্ব করবি না, না হলে এর থেকেও বেশি কিছু খারাপ হয়ে যাবে। আমি ঠোঁটে হাত দিয়ে দেখি ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। সবাই চলে যায়, আমি নিচে মাটিতেই বসে রইলাম। আমার ঠোঁট থেকে আঙ্গুলের রক্ত নিয়ে তাকিয়ে একটা হাসি দেই। অন্যদিকে আয়ুষের পথ আটকে দাঁড়ায় 3 বান্ধবী। দুলা ভাই, আজকে কিন্তু আমাদের বান্ধবীদের থাপড় মারলে তোমার খবর আছে। কাগজে লাভ ইউ লিখে পাঠাইছে, এটা আবার স্যারকে দেখানো লাগে? একটা মেয়ে এভাবে তোমার পেছনে পইরা আছে, তোমাকে ভালোবাসে সে, আর তুমি তাকে এভাবে বারবার অপমান করছো। ওই নাবিলা, সিনহা, তোরা দুইটা থামতো। আজকে শেষ। এই আয়ুষকে আর আমি ডিস্টার্ব করব না। আসলে ডিস্টার্ব করার মতো কেউ থাকবেই না। আনিশার কথা শুনে আয়ুষের বুক চিনচিন করে ওঠে। ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, এটা দ্বারা আনিশা কী বোঝাতে চাইছে?
সিনহা আনিশাকে জিজ্ঞাসা করে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না মানে? কই যাবি তুই? মারা যাব আমি। আজকেই তোদের সবার সাথে আমার শেষ দেখা। এই আয়ুষ আমাকে সেদিন আত্মহত্যা করতে বলেছে। ও মনে করেছে আমি ফাইজলামি করে আত্মহত্যার কথা বলছি। ওকে আমি দেখিয়ে দেব আমি ফাইজলামি করে বলিনি। ভালো থাকিস তোরা। এই কথা বলে আনিশা হাঁটা ধরলো। আনিশার পেছন পেছন নাবিলাও দিল দৌড়। আয়ুষ, তোমার কারণে আমার বান্ধবীর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আয়ুষ বোকার মতো দাঁড়িয়ে আছে। আনিশা আত্মহত্যা করবে? সত্যি সত্যি আত্মহত্যা করবে না তো আবার? এসবই ভাবছিল। আয়ুষে এক দৌড় দেয় আনিশার কাছে যাওয়ার জন্য। আয়ুষ এসে আনিশার পথ আটকায়। কি হলো? পথ আটকে দাঁড়ালে কেন? আমি তো বলেছি আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? গত 1 মাস ধরে বলে আসছি, আর বলতে পারবো না। আয়ুষ হুট করে আনিশাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় আনিশা সহ তার 2 বান্ধবী অবাক হয়ে যায়। কেউ ভাবেনি আয়ুষ এমন একটা কাজ করবে, হুট করেই জড়িয়ে ধরবে। আনিশা, আমিও তোমাকে ভালোবাসতে চাই। এতদিন যত কষ্ট দিয়েছি সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এতদিন পর আমার সব কষ্ট সার্থক হবে মনে হচ্ছে। সবাই দেখছে, এভাবে আর জড়িয়ে না থেকে এবার ছাড়ো আমাকে। ছাড়ার কি দরকার? আমরা ফ্রিতে রোমান্টিক মুভি দেখে নিয়েছি, ভালোই তো। সবার কথা শুনে আয়ুষ আনিশাকে ছেড়ে দেয় আর সোজা হয়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি। প্রেমে পড়লে কেউই বুঝতে পারে না। সিনহার কথার সাথে সাথে নাবিলাও সুর মেলায়। আরে না, ঠিকই বুঝতে পারে, আসলে না বোঝার ভান করে থাকে। ওই তোরা একটু চুপ করবি? তখন থেকেই কথা বলে যাচ্ছিস, ওকে তো একটু বলতে দিবি। ওকে ওকে, চুপ করলাম। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। যা আনিশা যা, এখন হাঁটতে হাঁটতে কথা বলতে ইচ্ছে করবে। আনিশা আয়ুষ দুজন ওদের কথা শুনে হেসে দেয়। আনিশা আয়ুষ দুজন ওদের থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটতেই আনিশার সাথে জিসানের সাথে চোখাচোখি হয়ে যায়। জিসানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে জিসান আনিশাকে আয়ুষের সাথে দেখে অবাক হয়েছে। আয়ুষের চক্ষু আড়ালে আনিশা হেসে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে ইশারায় বুঝিয়ে দেয় সব ঠিক হয়ে গেছে। জিসান বুঝতে পেরে হেসে সে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অল দ্য বেস্ট জানায়। সেই সাথে হাতের ফোনটাও দেখিয়ে বুঝিয়ে দেয় সে সময় মতো তার ফোন পেয়ে যাবে। 3 বান্ধবী শপিং মলে এসেছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। হঠাৎ করে দূরে এক জায়গায় তাদের চোখ আটকে যায়। মানুষজন ভিড় করে আছে। 3 বান্ধবীর মনে কৌতূহল জাগে কি হচ্ছে দেখার জন্য। 3 জন এগিয়ে যায় ভিড়ের দিকে। ভিড় টেলে সামনে তাকিয়েই তাদের চোখ বের হয়ে যায় কপাল ওঠার মতো অবস্থা। 3 জন একেবারে মুখ চাওয়াচাওয়ি করছে। সিনহা বোন, আমি যা দেখতেছি তুইও কি তাই দেখতেছিস? ইমরান? হাবলা খ্যাত বলদমার্কা ইমরানের চেহারা আর এখানে আমাদের সামনে থাকা ইমরানকে কোনোভাবেই আমি মিলাতে পারছি না। ভাই আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল আমি করব না। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এত সাহস কোথায় পেলি তুই? আমার দলের সব খবরাখবর তুই ওই ড্রাগ লিডারদের প্রচার করিস? খুব বড় কলিজা তোর। কয়েকটা গুলি শব্দ শোনা যায়। কিছুক্ষণের জন্য চারপাশে স্তব্ধ, নিশ্চুপ হয়ে যায়। গুলি করা লোকটি চোখে সানগ্লাস লাগিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে যা হয়েছে তা তোরা কিছুই দেখিসনি। কেউ যদি দেখার ভান করিস তাহলে একটাকে বাঁচিয়ে রাখবো না। এর মতো রাস্তায় পড়ে থাকতে হবে। লোকটা তার দলবল নিয়ে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে যায়। এইদিকে ওই 3 বান্ধবী বিরাট শখ খেয়েছে। তারা বিশ্বাস করতে পারছে না তাদের ভার্সিটিতে পড়া হাবলা বলদ ছেলেটা এরকম একটা হ্যান্ডসাম মাফিয়া। আপনারা অবশ্য বুঝতে পেরেছেন এতক্ষণে যে মাফিয়াটা কে। সিনহা রে, আমি এটা কি দেখলাম? এভাবে সবার সামনে গুলি করে মেরে দিল, কি সাংঘাতিক। আচ্ছা, এটা কি সত্যি সত্যিই খ্যাত ছেলেটা? কি জানি, হতে পারে। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমার ভাই পুলিশ অফিসার, বুঝলি? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আগে আমাদের জানতে হবে ভার্সিটির ছেলেটা আর এই মাফিয়া দুজনেই কি এক? তুই চোখে দেখোস না? এখানে আবার জানার কি আছে? তুই নিশ্চয়ই জানোস পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। আচ্ছা বাদ দে, ওরে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? সেটাই। 3 বান্ধবীর সামনেই আমি দাঁড়িয়ে, হাতে একটা গোলাপ নিয়ে। তোমাকে না মানা করছে ওকে ডিস্টার্ব না করতে, এই জন্য কালকে জিসানের হাতে ঘুষিও খেলে। ভালোবাসা পাওয়ার জন্য একটু একটু মার খাওয়াই যায়। দেখলি সিনহা, ও কি বলে? ও তো পুরাই দিওয়ানা হয়ে গেল তোর প্রেমে। থাম তুই। আচ্ছা গতকাল বিকেলে তুই কোথায় ছিলি? কেন? বাসায় ছিলাম। তোমার বাসা কোথায়? আরে তোমারে বলবো না। তো কাকে বলবে? কাউরেই বলবো না। এখন নাও গোলাপটা নাও, ক্লাসের সময় হয়ে গেছে।
সিনহা গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আগের দিনের মতো পা দিয়ে মারিয়ে চলে যায়। আকাশে থাকে তারা, নদীতে থাকে মাছ। তোমার জন্য এই বুকে করি ভালোবাসার চাষ। সিনহা শুনে দাঁড়িয়ে আমার কাছে এসে বলে, তোর ভালোবাসার খ্যাতে আমি বিষ ঢেলে দিব। সিনহা ওই কথা বলেই হনহন করে হেঁটে চলে যায়। আনিসের সামনে জিসান দাঁড়িয়ে আছে। জিসানের হাতে একটা মোবাইল বক্স দেখা যাচ্ছে। এ নাও তোমার আইফোন, আর হ্যাঁ, কংগ্রাচুলেশন। ধন্যবাদ। ওয়েলকাম। এখন কয়েকদিন জমিয়ে প্রেম করো। যখন তোমার মনে হবে আয়ুষ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোমার মন প্রাণ উজাড় করে ভালোবাসে, ঠিক তখনই আসল চমক আমি দেখাবো। ঠিক আছে জান? আয়ুষ, চল না আজকে কোথায় ঘুরতে যাই। আয়ুষ কিছু বলতে যাবে, তার আগে নাবিলা বলে, সিনহা দেখ, এখন বান্ধবীদের ছাড়াই উনি ওনার বফকে নিয়ে ঘুরতে যেতে চায়। আর কত কি যে দেখতে হবে। ঠিকই তো আছে, নতুন নতুন প্রেম করছে, ঘুরবে, মজা করবে। তোকে কেন নিবে? তুই কি ওদের সাথে যে কাবাব মেয়ে হাড্ডি হতে চাস? তুইও তো যাবি, আমি আর তুই একসাথে থাকবো। না বোন, আমি যাব না কাপল যুগলের সাথে। কেন যাবি না? ও বুঝেছি, তুমি তোমার হাবলা দিওয়ানার সাথে যাবে। এরই থাপ্পড় খাবি। ওয়েট ওয়েট, এই হাবলা দিওয়ানাটা কে? ওই যে ভার্সিটিতে নতুন আসলো, নাম ইমরান। ওই ছেলেটা কি সিনহাকে পছন্দ করে? পছন্দ করেছিল, ভালোবাসে হয়তো। নাবিলা, তুই কিন্তু আমার হাতে মার খাবি আর একবার ওই খ্যাত ছেলেটাকে নিয়ে আমাকে কিছু বললে। আচ্ছা আচ্ছা, ওর কথা বাদ দেই। তোমরা ফুচকা খাবে? যাওয়া যায়, কিন্তু আপনার জিএফ যদি রাগ করে আমাদের উপর। ওনার বফের টাকা নিয়ে খাচ্ছি আমরা। আরে না, আনিশা কিছু বলবে না, তাই না আনিশা? হ্যাঁ, তোরা আমার বফের সব টাকা খেয়ে ফকির করে দিল, আমি কিছুই বলবো না। তাহলে চল ফুচকার দোকানে। আয়ুষ সবাইকে নিয়ে ফুচকার দোকানে যায়। সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে এসে চেয়ারে বসে। এমন সময় সেখানে আমি যাই। আমি গিয়ে একটা চেয়ার নিয়ে সিনহার পাশে বসে পড়ি। সিনহা আমার দিকে তাকাতে একটা হাসি দেই, যে হাসি দেখে সিনহার গা জ্বলে যাচ্ছিল। তুই এখানেও চলে এলি? আসলাম, কারণ সিনহা যেখানে আমিও সেখানে। সিনহা কিছু বলতে যাবে, এমন সময় আয়ুষ আমার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। হ্যালো আয়ুষ, তুমি আমাদের বেসমেট, অথচ তোমার সাথে পরিচয় নেই। আমি ইমরান, ক্ষেত, হাবলা, ব্যাবলাকান্ত ইত্যাদি। আয়ুষ ভেবাচাকে খেয়ে যে আমার কথা শোনে। বুঝলাম না। আমার নাম ইমরান, কিন্তু এরা সবাই ডাকে এসব বলে, তাই আর কি বললাম। আয়ুষের ব্যবহার আনিসা মুগ্ধ হয়ে যায়। সে ভাবে এই ক্ষেত ছেলেটার সাথে প্রথম থেকে তারা মিশতে চায়নি, আর আয়ুষ কি সাবলীলভাবে মিশে গেছে। মনেই নেয়নি কোনো সংকোচ, কোনো অহংকার। সিনহা উঠে চলে যেতে চাইলে আনিসা হাত ধরে বসিয়ে দেয়। ফুচকা খেয়ে যা, আমার বয়ফ্রেন্ডের প্রথম ট্রিট। তোদের ছাড়া খাবো নাকি আমি? সিনহা অগত্য বসে ফুচকা খাওয়া শুরু করে। আমার জন্য 1 প্লেট ফুচকার অর্ডার দেওয়া হয়। আমি আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে গেলে সিনহা রাগি চোখে আমার দিকে তাকায়। সমস্যা নেই, খেতে হবে না, আমিই খাচ্ছি। এদিকে আয়ুষ আনিশা একে অপরকে খাইয়ে দিচ্ছে। বেচারি নাবিলা এই দৃশ্য দেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে, হাই মেরি কপাল, আমার 2 বান্ধবীর বিএফ জুটে গেল, আমারটা কোন চিপায় আটকা পড়লো। সিনহা নাবিলার কথা শুনে তার মাথায় চোপার মারে। তুই আমার বিএফ কোথায় পেলি? থাপ্পড় মেরে তোর চুপা আমি বন্ধ করে দিব। এখন বিএফ না হলে কি হয়েছে, সামনে তো হবে। যেখানে আঠার মতো লেগে আছে, হয়ে যাবে এক সময়। নাবিলা, আমারে রাগাবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুমি নাবিলার উপর রাগ করতেছো কেন? নাবিলা তো সত্যি কথাটাই বললো। তোরে কথা বলতে কে বললো? তুই চুপ থাক, ঝামেলা একটা। ওই তোরা ঝগড়া থামাও তো। আর ইমরান ভাই তোমারে তো পছন্দ করে না, তুমি কেন ওকে ডিস্টার্ব করছো? আমাকে পছন্দ করতে হবে না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি ছাড়তে পারবো না। ও আমাকে যাই বলুক না কেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি প্লিজ এই ব্যাপারে কিছু বলো না। আয়ুষ চুপ হয়ে গেল। সিনহা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রেম কেমন চলছে? ভালোই। তোমার প্রতি কতটুকু দুর্বল হয়েছে বলে মনে হয়? মাত্র প্রেমে পড়েছি, একটু সময় লাগবে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি পারো এই প্রেম প্রেম খেলা শেষ করো। অন্য কারোর সাথে তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। যখন আমাকে ওর সাথে প্রেমের অফার দিয়েছিলে তখন হিংসা লাগেনি? তখন ওরে ইমোশনালি একটা সাহায্য করার জন্য তোমাকে অফারটা দিয়েছিলাম। জানোই তো কেন দিয়েছি? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তার প্রতিশোধ নিতে। আমাকে ব্যবহার করছো তাই তো? উফ,
ব্যবহার বলিও না, শুনতে খারাপ লাগে। তুমি জাস্ট মনে করবা তোমার প্রেমিকাকে সাহায্য করছো। সেটাই তো মনে করে আসতেছি। আচ্ছা বাদ দে, তোমাকে আজকে কিস করতে ইচ্ছা করছে। কখনো তো প্রেমিক হিসাবে একটা কিসও করতে দাওনি। এইসব কিস বিয়ের পর, এখন নো কিস নো প্যারা, অনলি ঘোরাফেরা। আনিশা তুমি? আয়ুষ, তুমি এখানে? দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এভাবে হুট করে বার্থডে পার্টিতে দুজনের কাকতালিভাবে দেখা হয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। মেয়েটির ভাই আমার ভাইয়ের বন্ধু, তাই এখানে আসা। তোমার ভাই মেয়েটির ভাইয়ের বন্ধু, আর আমার বাবার বন্ধু মেয়েটির বাবা। কি মিল দেখো। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা চলো পাশে গিয়ে বসি। পাশে না, ছাদে যাব, চলো। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনেই ছাদের দিকে হাঁটা ধরল। সিঁড়ির কাছে আসতেই আয়ুষ হুট করে আনিশাকে কোলে তুলে নিল। আরে আরে, আয়ুষের এমন কাণ্ডে আনিশা অবাক না হয়ে পারে না। চুপ করে কথা বলবে না। আমি হাঁটতে পারবো তো। আমি জানি পারবে, কিন্তু আমার মনে হলো আমার প্রেমিকাকে কোলে নিয়ে ছাদে ওঠা উচিত। কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না। আনিশা আরও কিছু বলতে গেলে আয়ুষ চুপ করিয়ে দেয়। আনিশাও চুপ হয়ে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতেছে, এই আয়ুষ যখন জানবে তার সাথে আনিশা অভিনয় করছে, তখন কি হবে? আয়ুষ কি সহজে সব কিছু মেনে নেবে? সব কিছু মেনে নিয়ে সরে যাবে, নাকি কষ্ট পাবে? আনিশার ভাবনার মাঝে আয়ুষ আনিশাকে নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে আনিশাকে কোল থেকে নামিয়ে দেয়। দুজনেই ছাদে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আনিশা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। অবশ্য তুমি এমনিতেও অনেক সুন্দর। আকাশের চাঁদটাও তোমার মতো অত সুন্দর না। কোথায় চাঁদ আর কোথায় আমি? আমি অতটাও সুন্দর না, তুমি বেশি বাড়িয়ে বলছো। আমি মোটেও বাড়িয়ে বলছি না, যা সত্যি তাই বলছি। হইছে, আর বলতে হবে না, তোমাকে কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। রাতের আকাশে সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা চলো নিচে যাই, ভাইয়া খুঁজে না পেলে কি না কি ভাববে। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে নিচে নেমে আসে। নিচে নামতেই আনিশা তার ভাইয়ের সামনে এসে পড়ে। কোথায় ছিলি এতক্ষণ? দেখলাম না যে। ওই তো, ওইদিকে ছিলাম, একটা মেয়ের সাথে কথা বলছিলাম। যার তার সাথে কথা বলবি না, আর আমার সামনে সামনে থাক, এভাবে যেন উধা হতে না দেখি। আচ্ছা। পার্টিতে আয়ুষ আর আনিশার মধ্যে কথা হয়নি। বস, সর্বনাশ হয়ে গেছে। লোকটির কথা শুনে বস টাইপের লোকটা রেগে ঠাটি একটা চর মারে। তুই শালা সবসময় আমার সর্বনাশ নিয়ে হাজির হোস কেন বলতো? সর্বনাশের কথা থাকলে তো সেটাই বলতেই হবে। সর্বনাশটা কি হলো? সন্ধ্যায় মারুফ সাহেবকে যে মেরেছিলেন সেটা একজন লোক দেখে ফেলেছে এবং উনি থানায় গিয়েও সব বলে দিয়েছে। পুলিশ আপনাকে খুঁজছে। হোয়াট? কার এত বড় সাহস? কে আমার বিরুদ্ধে কথা বলে? সে কি জানে না আমি কে? তার কি হাল করতে পারি? এখন কি করবেন বস? খোঁজ লাগাও কে সে, তার পরিবার সম্পর্কে খোঁজ লাগাও, সব ডিটেলস আমার চাই। ওকে বস। এদিকে ভার্সিটিতে সিনহা কলেজে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আমি গিয়ে তার সামনে দাঁড়াই। সিনহা বিরক্তি নিয়ে আমার দিকে তাকায়। হোয়াট? আমি সিনহার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দিই। সিনহা আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে এমন সময় বললাম, এই ওয়েট ওয়েট। সিনহা ফুল না ছড়েই আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি সিনহার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিই। প্রতিদিন এভাবে ফুলের অপমান করার কোনো মানে হয়? একে তো ফুল নষ্ট, তার উপর টাকা নষ্ট। তার থেকে ভালো আমি ফুলের তোড়া অন্য কাউকে দিয়ে দেবো। সিনহা আমার এই কথা শুনে অবাক হয়ে, সামান্য ফুলের তোড়া নিয়ে কিপটেমি করলাম? অবশ্য যা অবস্থা, এর থেকে আর বেশি আশা করা যায় না। এইসব বেশি মনে মনে ভাবছিল। সিনহা পাশ কেটে হাঁটা শুরু করে। আমি দৌড়ে গিয়ে সিনহার পাশাপাশি হাঁটতে থাকি। সিনহা বিরক্তি নিয়ে আমাকে জিজ্ঞাসা করে, সমস্যা কি? কেন? কোনো সমস্যা নেই। সিনহা কিছু বলল না। সে এতদিনে বুঝে গেছে আমাকে কিছু বলে লাভ হবে না। সিনহা হেঁটে তার বন্ধুদের কাছে চলে যায়। বাহ সিনহা, তোর আশিক তোর সাথে সাথে এখানেও চলে এসেছে। কত ভালোবাসা দেখছোস আনিশা? আমি নাবিলার কথা শুনে লজ্জার ভান করি। তা দেখে আনিশা নাবিলা দুজনে উচ্চস্বরে হেসে ওঠে। দেখ দেখ, আশিক লজ্জাও পাই। ওই তোর কি লজ্জা শরম নাই? পেছন পেছন এখানে এসে পড়লি, এখন আবার দাঁড়িয়ে আছিস? ওই জিসান। জিসানকে কিছু দূরে দেখি সিনহা ডাক দেয়। জিসান কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। এই ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছে, ওকে একটা উচিত শিক্ষা দাও যেন আমাকে আর ডিস্টার্ব না করে। সিনহার কথা শুনে জিসান রেগে তার দরবল ডেকে এনে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, সিনহা আমি তোমাকে ভালোবাসি,
সত্যি সত্যি ভালোবাসি। সিনহা, ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এখন জিসান ওর কি হাল করবে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। সিনহা, আনিশা ঠিকই বলেছে। ওরা ইমরানকে জানি কি হাল করে ছেড়ে দেয়। দুজনের কথা শুনে সিনহা চিন্তায় পড়ে যায়। সত্যি তো, ব্যাপারটা তার কেন মাথায় এলো না? সিনহা দৌড় দেয় বাইরের দিকে। ততক্ষণে আমাকে নিয়ে জিসান চলে গেছে। সিনহা মন খারাপ করে কলেজের ভিতরে চলে আসে। তার সাথে সাথে তার বান্ধবীরাও আসে। আরে সিনহা, মন খারাপ করিস না, যা হওয়ার হবে, ব্যাপার না। সিনহার হঠাৎ করে ফোনের কথা মনে পড়ে যায়। এই আনিশা জিসানকে তাড়াতাড়ি কল দে। কল দিয়ে বল ওকে যেন ছেড়ে দেয়, ওকে যেন কিছু না করে। আচ্ছা দিচ্ছি। আনিশা ফোন বের করে জিসানের নাম্বারে ডায়াল করে। রিং হচ্ছে, কিন্তু জিসান ফোন রিসিভ করছে না। কি হলো? রিং হচ্ছে বাট ধরছে না। আবার দে। আনিশা আবার ডায়াল করে, কিন্তু এবারও কল কেটে যায়। সিনহা হতাশ হয়ে যায়। এমন সময় আয়ুষ এসে সবাইকে হাই জানায়। কেমন আছে সবাই? ভালো আছি, তুমি? আমিও ভালো। সিনহার মন খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। চল সবাই ক্লাসে যাই। আচ্ছা চলো। পুরো ক্লাসেই সিনহার মনোযোগ ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। বোকা সহজ সরল ক্ষেত ছেলেটাকে জিসান সত্যি সত্যি বড় ধরনের ক্ষতি করে ফেলবে, সে শিওর। এক ক্লাস শেষ হলেই সিনহা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পেছন পেছন তার দুই বান্ধবী বের হয়ে আসে। আরে সিনহা, তুই হঠাৎ এরকম বিহেভ করছিস কেন? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ইমরান তোকে বেশি ডিস্টার্ব করছিল, এটাই তার প্রাপ্য ছিল। সিনহা নিজে নিজে ভাবছে, সত্যি তো, সে তো এটাই চায়, যেন আমি তাকে ডিস্টার্ব না করি। এজন্যই তো সে জিসানকে বলেছে। কিন্তু এখন তার কাছে খারাপ লাগছে কেন? হয়তো আমি সহজ সরল বলে আমার প্রতি তার একটা মায়া কাজ করেছে। সিনহা দুই বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আজ তার কিছুই ভালো লাগছে না। আয়ুষ আনিশা নাবিলাকে নিয়ে ফুচকার দোকানে এসে বসে। সিনহা এত তাড়াতাড়ি চলে গেল যে? ওর আজকে ভালো লাগছে না। নাবিলা ফুচকা খাওয়া শেষে উঠে দাঁড়ায়। ওই, আমিও যাই রে, তোরা থাক। তুইও চলে যাবি? তাহলে আমিও যাই। তুই থাক আয়ুষের সাথে, ও তোকে দিয়ে আসবে। আনিশার কিছু বলল না। আয়ুষ আনিশাকে নিয়ে ভার্সিটির পেছনে চলে আসে। দুজনে ঘাসের উপর বসে আছে। ভার্সিটির পেছনে এই জায়গাটা নির্জন। দু একজোড়া কাপল দেখা যায়। আয়ুষ নিজের পকেট থেকে একজোড়া নূপুর বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। ওয়াও, নূপুর আমার জন্য। হুম। আনিশা হাত বাড়িয়ে নূপুর ছাড়া নিতে গেলেই আয়ুষ সরিয়ে ফেলে। আনিশা ভুরু কুচকে আয়ুষের দিকে তাকায়। আমি পরিয়ে দিচ্ছি। তুমি আমার পায়ে হাত দিবে? তুমি কি পর কেউ নাকি? আমি আমার প্রেমিকার পায়ে হাত দিব, যাকে আমি ভালোবাসি। আয়ুষ এই কথা বলে আনিশার সাদা মসৃণ পা জোড়া স্পর্শ করে। আনিশা হঠাৎ করে কেঁপে ওঠে। আয়ুষ নূপুর জোড়া আনিশার পায়ে পরিয়ে দিচ্ছে। আনিশা এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে আছে। তার এখন মনে হচ্ছে জিসান কখনো তাকে এভাবে ভালোবাসেনি, কখনো তার প্রতি নিজেকে ফিল করায়নি, এখনও তাকে কোলে তুলে ছুঁয়েও দেখেনি, কখনো একজোড়া নূপুর এনে বলেনি ভালোবাসি। আবার এসবও ভাবে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো জিসানকে ভালোবাসি, জিসানের জন্য আয়ুষের সাথে প্রেমের অভিনয় করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এটা তো ঠিক না। হঠাৎই তার পায়ে কারো ঠোঁটের ছোঁয়াপে আনিশা কেঁপে উঠে সরে আসে। আনিশা এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এক প্রকার দৌড়ে চলে যায়। আনিশা দাঁড়াও, কি হয়েছে? আনিশা? আনিশা দাঁড়ায়নি। আয়ুষ বুঝে উঠতে পারছে না সে কি খুব বড় ভুল করে ফেললো। বস, এ টু জেড সব খবর নিয়ে এসেছি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। বস, অবাক করার মতো বিষয়, লোকটার স্ত্রীও সাংবাদিক। আসলে হয়েছে কি বস, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের বিয়ে হয়। শাট আপ। তোর কাছে আমি ওদের প্রেম বিয়ের কথা জানতে চাইনি। বস, ওদের শুধু একটাই মেয়ে, ভার্সিটিতে পড়ে, নাম সিনহা। গুড। এখন লোকটাকে খুব ফোন লাগা, একবার সতর্ক করে দেই, না শুনলে তারপর ব্যবস্থা। ওকে বস। পরের দিন সিনহা ওদের আগ্রহ নিয়ে আমার আর জিসানের জন্য অপেক্ষা করছে। তার চোখ বারবার ভার্সিটির গেটের দিকে যাচ্ছে। যে করেই হোক আজকে সে আমার কাছে ক্ষমা চাইবে, খুব সুন্দর করে বুঝিয়ে বলবে তাকে নিয়ে এসব প্রেম টেম হবে না। আমি যেন এইসব আর আশা না করি। জিসানকে ভার্সিটিতে ঢুকতে দেখি সিনহা দৌড়ে জিসানের কাছে যায়। সিনহাকে দৌড়াতে দেখে জিসান অবাক হয়ে। কি হয়েছে সিনহা? ইমরান কোথায়? ওকে তো কালকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে। শতক আমাদের বেসমেন্ট মেরে একটু মানবতা দেখালাম। কি? কোন হসপিটাল? সিনহা জিসানের কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। এই মেয়ের আবার কি হলো? কালকে মারতে বললো, আজকে দরদ দেখাচ্ছে। আসলেই মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা।
জিসানের তো হাসপাতালের ঠিকানায় গেছি না, আমাকে পায়নি। খোঁজ নিয়ে জানতে পারলো কয়েকজন লোক এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে। সিনহা কলেজে না গিয়ে মন খারাপ করে বাসায় চলে আসে। আনিশা, কি অবস্থা তোমার? তোমার প্রতি আয়ুষের দুর্বলতা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি এখনো ভাব নিয়ে আছে? আজব কথাবার্তা, প্রেমিকার সাথে কি কেউ ভাব নেয়? আর আয়ুষের সাথে মিশে যা বুঝতে পারলাম, ও যথেষ্ট ভালো একটা ছেলে, ভালো মনের অধিকারী। বাহ বাহ, আয়ুষের সুনাম শুনছি তোমার মুখে। সুনাম করার মতো ছেলে, সুনাম তো শুনবেই। এই আনিশা, ভুলেও আয়ুষের জায়গায় তুমি দুর্বল হয়ে যাও না। আবার আমি যা দেখতেছি, আয়ুষের বদলতে তুমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। খবরদার, এটা যেন ভুলেও না হয়। হুম। এই আনিশা, দাঁড়াও। বলো। আজকে যে আমাকে একা রেখে চলে যাচ্ছ? না, তোমাকে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তাই আর ডিস্টার্ব করলাম না। দূর, তুমিও না, তোমার প্রতি আমি কখনো ডিস্টার্ব হব না। আগে তো হতে। আগে হতাম, কারণ তখন তো তোমাকে ভালোবাসিনি, এখন ভালোবাসি, তাই ভালোবাসার মানুষের প্রতি বিরক্ত কেন হব? হুম। এই নাও, এটা তোমার জন্য। আয়ুষ আনিশার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। কি আছে এখানে? তুমি দেখো। আনিশা আয়ুষের হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখে প্যাকেটের ভিতর একটা শাড়ি, 1 ডজন লাল চুড়ি। হঠাৎ শাড়ি কেন? তোমাকে তো কখনো শাড়িতে দেখিনি, তাই ইচ্ছে হলো তোমাকে শাড়িতে দেখবো। তো তুমি আমাকে কিভাবে শাড়ি পরে দেখবে? এখন তো ভার্সিটিতে কোনো অনুষ্ঠানও নেই যে আমি শাড়ি পরে আসব। শাড়ি পরে ভার্সিটিতে আসতে হবে না, তুমি বাসায় পরবে, আমি তোমার বাসার নিচে গিয়ে তোমাকে দেখে আসবো। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, পরবো। আর হ্যাঁ, শাড়ির জন্য ধন্যবাদ। পরদিন সিনহা ভার্সিটিতে এসেই আমার খোঁজ করে, কিন্তু সেদিনও পায় না। আরে বোন, বাদ দিস না, কখনো দেখা হলে ক্ষমা চেয়ে নিবি, দ্যাটস অল। এত চাপ নেওয়ার কি আছে? আমি তো চাপ নিতে চাই না, কিন্তু দিন শেষে নিজের কাছেই খারাপ লাগে। আমার কারণেই ওই ছেলেটা মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরে সিনহা, এসব মাথা থেকে ঝেড়ে চিল কর। 1 সপ্তাহ হয়ে যায় আমি ভার্সিটি যাই না। সিনহা মোটামুটি আমার কথা মাথা থেকে ঝেড়েই ফেলে। এই 1 সপ্তাহের ভিতরে আরও একটা কাহিনী ঘটে যায়। কেউ একজন প্রতিদিন সিনহাকে মেসেজ পাঠায়, ভালোবাসার মেসেজ। শুধু মেসেজে সীমাবদ্ধ নয়, প্রতিদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পাঠিয়ে সিনহাকে ফুল, চকলেট ও একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটের নিচে লেখা থাকে লাভ ওয়ার্নিং। সিনহা বুঝতে পারে লোকটা কে, যে তাকে প্রতিদিন এভাবে মেসেজ পাঠায়, ফুল দেয়, চিরকুট দেয়, আবার লাভ ওয়ার্নিং দিচ্ছে। আজকেও সিনহা ভার্সিটি যাচ্ছে। কিছু দূর যেতেই দেখতে পেল এক পিচ্চি মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিনহা কাছে যেতে মেয়েটা সিনহার দিকে ফুল সহ চিরকুট বাড়িয়ে দেয়। আজকে যদি বলো কে এই ফুলগুলো পাঠায়, তাহলে আমি ফুলগুলো নিব, না হলে নিব না। আপু, আমরা তাকে চিনি না, সে বলে তোমাকে ফুলগুলো দিতে, বিনিময়ে সে আমাদের টাকা দেয়, যে টাকা দিয়ে আমরা পেট ভরে খেতে পাই। তুমি যদি ফুলগুলো না নাও, তাহলে সে আমাদের টাকা দেবে না, আর আমরা পেট ভরে খেতে পারবো না। পিচ্চি মেয়েটার কথা শুনে সিনহা দেরি না করে ফুলগুলো হাতে নিয়ে নেয়। আচ্ছা, এটা বলো, সে দেখতে কেমন? অনেক সুন্দর দেখতে, একেবারে হিরোর মতো। তুমিও সুন্দর, সেও সুন্দর। তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে। পাকনা বুড়ি একটা। ভার্সিটিতে 3 বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় নাবিলার চোখ যায় গেটের দিকে। সিনহা, ইমরান। মানে? ওই দেখ। সিনহা আনিশা দুজনে গেটের দিকে তাকায়। সিনহার চোখ ছানাবড় হয়ে যায়, সেই সাথে আনিশারও। সেদিনে শপিং মলে যে লোকটাকে দেখেছে, সেই লোকটা ভার্সিটি এসেছে। সিনহা আনিশা নাবিলার দিকে তাকায়। তুই ইমরান কোথায় দেখলি? এইটা তো সেদিনের গুন্ডাটা। কিন্তু দেখতে তো ইমরানের মতোই। ইমরানের মতো দেখতে হলেই কি ইমরান হয়ে গেল নাকি? এই ওয়েট, চল লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি আসলে লোকটা কে। ওই আমার না ভয় করছে, যদি গুলি টুলি করে দেয়। গুলি কেন করবে? তুই চুপ করে থাক, বেশি কথা বলিস না, না হয় তোর কারণেই গুলি খেতে হবে। 3 বান্ধবী আমার মতো দেখতে লোকটার সামনে এসে দাঁড়ায়। ইমরান, তুমি কোথায় থেকে এলে? আমার মতো দেখতে লোকটা আশেপাশে তাকায়। নাবিলা সিনহার কানে কানে বলে, খিরে, এই গুন্ডাটা কি কানে শুনতে পায় না নাকি? এমন ভ্যাবলার মতো আশেপাশে তাকাচ্ছে কেন? এই পাগল মেয়ে, তুমি এখানে ইমরানকে কোথায় দেখতে পাচ্ছ? ওকে তো আমি বাসায় দেখে আসলাম। লোকটার কথা শুনে 3 বান্ধবী সক্ষার মতো হা হয়ে একে অন্যের দিকে তাকায়। ইমরান বাসায় মানে? এমন সময় আয়ুষ এসে আমাকে অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে আমার কাঁধে হাত দিয়ে বলে, বাহ বাহ, ক্ষেত হাবলা ইমরানকে তো এখন ঠিক মতো সিনাই যাচ্ছে, পুরাই হিরো।
এমন সময় আমি আমার পকেট থেকে রিভলভার বের করতেই আয়ুষ দূরে সরে যায়। নাবিলা আয়ুষের কাছে এসে বলে, আরে ভাই, ও ইমরান না, ও একটা গুন্ডা, মানুষ মারে। এই মেয়ে, ওর কানে কি ফিসফিস করছো? আমার ধমক শুনে নাবিলা আয়ুষের কাছ থেকে সরে আসে। আর এই ছেলে, না জেনে শুনে গায়ে হাত দিছিস কেন? গুলি করে একদম কপাল ফুটো করে ফেলবো। ভাই আপনি কে? আর ইমরান বাসায় মানে ইমরানের সাথে আপনার কি সম্পর্ক? সিনহার প্রশ্নের জবাবে আমি সিনহার দিকে তাকাই। ভালোই হলো তোদের পেলাম। তোরা সবাই ইমরানকে চিনিস? এবার বল, ইমরানকে মেরে হাসপাতালে ভর্তি করেছে কে? কে সে? জানতে পারলে তাকে কি করবেন? তার হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে হাসপাতালে ভর্তি করে রাখবো। নাউজুবিল্লাহ। শুধু তাকে না, যার কারণে মার খেয়েছে তাকে আমি ছাড়বো না। ইমরান বলেছে একটা মেয়ের জন্য তাকে মার খেতে হয়েছে। সে কে তাকে আমি দেখতে চাই। নাবিলা সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে, কানে ফিসফিস করে বলে, সিনহা বোন রে, তুই শেষ। গুলি মেরে তোর কপাল ফুটো করে ফেলবে গুন্ডাটা। এই মেয়ে, তুমি বেশি কানে কানে ফিসফিস করো, তোমাকে একদম গুলি করে ফুটো করে ফেলবো। না না, গুলি করবেন না। আমি আর কিছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। এবার বলো, কে আমার ভাইকে মেরেছে? ইমরান আপনার ভাই? আচ্ছা, আপনারা কি জমজ? এই মেয়ে চুপ, তোমাকে না বলছে বেশি কথা বলতে না? তখন থেকে কি মেয়ে মেয়ে করছেন? আমার নাম আছে। আমি এবার নাবিলার কাছে গিয়ে নাবিলার কপালে রিভলভার টেকাই। তোমার নাম কপালে ছিদ্র করে রেখে দেবো, বাচাল একটা মেয়ে। ভাই, রিভলভারটা সরান, গুলি বের হয়ে যাবে। আমি বন্দুক সরিয়ে আনি। রিভলভারটা পকেটে ভরে রাখলে আমরা ঠিকমতো আপনার সাথে কথা বলতে পারতাম। সিনহার কথা শুনে আমি রিভলভারটা পকেটে ঢুকিয়ে রাখি। এমন সময় জিসান এসে আনিশাকে উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না দেখে জিসান পাশে থাকাতেই আমাকে দেখেই থমকে দাঁড়ায়। এইটা কে? খ্যাত হ্যাবলা ইমরান ছেলেটা না? কিরে ভাই, 1 সপ্তাহ আগে তোকে মারলাম, মার খেয়েই পুরো ক্লাস চেঞ্জ হয়ে গেছে। জিসান এই কথা বলে হাসতে যাচ্ছে, তার আগেই আমি জিসানের থুতনি বরাবর একটা ঘুষি মারি। জিসানের থুতনি ফেটে রক্ত বের হয়ে যায়। জিসান থতমত খেয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সে নিজেকে সামলে রেগে আমার দিকে তাকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। জিসান পকেট থেকে ফোন বের করে কাকে যেন আসতে বলল। কিছুক্ষণের মধ্যে জিসানের দল বলে সে হাজির হয়ে যায়। শালাকে মারতে মারতে হাড্ডি গুড্ডি ভেঙে দে, যেন বাঁচতে না পারে। জিসানের দলবল আমার উপর ঝাঁপিয়ে পড়বে এমন সময় বললাম, এই দাঁড়া দাঁড়া। কি ভয় পেলি? আমি হেসে আমার পকেট থেকে রিভলভারটা বের করতেই জিসানের সাথে তাকে সব ছেলে পেলে ভয় পেয়ে ওধা হয়ে যায়। আমি এবার জিসানের কাছে আসতেই আনিশা সিনহা এসে আমার সামনে দাঁড়ায়। ভাই, ওর কোনো দোষ নাই, আমরাই ইমরানকে মারতে বলেছিলাম। ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করেছিল, তাই আমি বিরক্ত হয়ে জিসানকে বলেছিলাম ইমরানকে মারতে। তাহলে তো সব দোষ তোদের, ওকে না মেরে তোদেরকে মেরে ফেলা উচিত। আমরা কি করতাম? আপনার ভাই ওকে ডিস্টার্ব করতো। আমি তো শুনছি ও তোমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো। ওর ভালোবাসাকে তোমার ডিস্টার্ব মনে হয়? ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? নাবিল আমার কাছে গেছতেই আমি ধমক দিয়ে দিলাম। সমস্যা কি? কাছে আসতেছো কেন? গোপন কথা, কাছে আসা ছাড়া বলা যাবে না। আচ্ছা। নাবিল আমার কাছে এসে ফিসফিস করে বলে, ভাই, এই মেয়েটার মাথায় বিরাট সমস্যা। কোনটা ভালোবাসা কোনটা বিরক্ত কিছুই বোঝে না। ওরে তো আমরা এই জন্যই একবার পাবনায় নিয়েছিলাম কেন? চিকিৎসা করাতে। ওর সব সমস্যায় রিভলভারটাই সমাধান করতে পারবে। এখন তুমি একটু দূরে দাঁড়াও, না হয় তোমাকে ফোঁটা করে ফেলবো। আচ্ছা, ইমরান কোথায়? আমি ওর কাছে এর জন্য ক্ষমা চাইতে চাই। ও কোথায় সেটা তোমাকে জানতে হবে না। যেহেতু ইমরান তোমাকে ভালোবেসেছে সেহেতু সে ভুল করেছে, কিন্তু ওকে মার খাওয়ানো তোমার উচিত হয়নি। যাই হোক, তোমাদের কিছু করবো না। আমি চলে যাওয়ার আগে আনিশাকে উদ্দেশ্য করে বললাম, সময় থাকতে ভালো হয়ে যাও। আমি সানগ্লাস পরে সেখান থেকে চলে আসি। আনিশা আমার কথার মানে কিছুই বুঝতে পারে না, ভাবে যে লোকটা এই কথাটা কেন বলল। আনিশা, লোকটা তোকে কথাটা কেন বলল? আমি কিছুটা আঁচ করতে পেরেছি। আমি মনে হয় বুঝতে পেরেছি। কিন্তু ও কিভাবে এসব জানবে? লোকটা কে? অনেক রহস্য লাগছে সব কিছু। 3 বান্ধবী একসাথে আড্ডা দেওয়া হচ্ছে। আনিশা, তোমার বিকালের সময় হবে? এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে কিনা সেটা বলো। আচ্ছা, যাব। বিকেল আয়ুষ আর আনিশা একসাথে বের হয়। আয়ুষের সাথে বাইক নিয়েছে। দুজনে বাইকে করে কিছুক্ষণ ঘোরে। আয়ুষ আনিশাকে নিয়ে নদীর পাড়ে খোলামেলা একটা জায়গায় যায়। এখানে অনেক কাপল দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। বাইক থেকে নেমেই আয়ুষ আনিশার হাত ধরে হাঁটছে। হঠাৎ আয়ুষ আনিশার হাত ছেড়ে দিয়ে
তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই নদীকে সাক্ষী রেখে বলছি, এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, এখানে সব কাপলকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি তোমায় আনিশা, অনেক ভালোবাসি। আয়ুষ পকেট থেকে একটা আংটি বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। কাকতালীয়ভাবে এখানে জিসানও ছিল। সেই দৃশ্যটা দেখে নিজে নিজেই বলে, অনেক হয়েছে, আজকে এই খেলাটা শেষ করব। আয়ুষ, তুমি ভাই আবার দেবদাস হয়ে যাইও না। খুব সুন্দর, সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছিস। জিসান এসে আনিশাকে জড়িয়ে ধরে। আনিশা হকচকে ওঠে। সেটার জন্য এই মুহূর্তে মোটে প্রস্তুত ছিল না। একে তো জিসানকে এই মুহূর্তে আশা করেনি, তার উপর জিসানের এমন কাজ। আনিশা একদম হতভম্ব হয়ে যায়। আনিশা জিসানকে সারার জন্য জোরাজোরি করছে। এই দৃশ্য দেখে আয়ুষের মাথায় রক্ত উঠে যায়। সে নিচ থেকে উঠে তেড়ে এসে আনিশার কাছ থেকে জিসানকে সারাতেই জিসানের মুখে একটা ঘুষি বসিয়ে দেয়। বাস্টার্ড, ওকে টাচ করার সাহস তোকে কে দিল? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আয়ুষ আরেকটা ঘুষি মারতে গেলে জিসান আয়ুষের হাত ধরে আটকায়। জিসান আয়ুষের হাত ছিটকে ফেলে দেয়। সে নিজের গালে হাত দিয়ে দেখা রক্ত। জিসান আঙ্গুলের ডোগায় রক্ত নিয়ে হেসে বলে, আমার প্রেমিকাকে টাচ করব, জড়িয়ে ধরবো নাকি চুমু খাবো, সেটার জন্য আমার সাহসের কি দরকার? হ্যাঁ। জিসানের কথা একামাত্র কিছুই বুঝছে না আয়ুষ। আনিশা জিসানের প্রেমিকা মানে? আয়ুষ তেড়ে এসে জিসানের কলার চেপে ধরে। বেশি বাড়াবাড়ি করবি না জিসান, এর ফল ভালো হবে না তোর জন্য। আনিশা তোর প্রেমিকা হয় কিভাবে? মাথা ঠিক আছে তোর? জিসান নিজের কলার থেকে আয়ুষের হাত ছুটিয়ে নেয়। আমার মাথা ঠিকই আছে, কিন্তু এখন আমি যা বলবো তা শোনার পর তোর মাথা নাও ঠিক থাকতে পারে। মানে? মানে হচ্ছে, আনিশা আমার সুন্দরী প্রেমিকা, আগে থেকে আমার প্রেমিকা ছিল। এতদিন তোর সাথে যেটা ছিল সেটা ছিল অভিনয়। তোর সাথে এতদিন অভিনয় করে গেছে। সো অবশ্য অভিনয় করার অফারটা আমি তাকে দিয়েছি, সেও সাদয় গ্রহণ করেছে। আয়ুষ আনিশার সামনে গিয়ে দাঁড়ায়। আনিশা, জিসান যা বলছে সব কি সত্যি? আনিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। সে কী বা বলার আছে তার? সে সত্যি সত্যি অভিনয় করেছে এটা বলবে। আনিশা, কি হলো বলো? আনিশা কি বলবে, আমি বলতেছি তো। জিসান আনিশার কাছে গিয়ে তার ব্যাগ থেকে আইফোনটা বের করে। কখনো জিজ্ঞেস করিসনি এই আইফোন কে দিয়েছে? আমি দিয়েছি, তোর সাথে প্রেমের অভিনয় করার জন্য। কিন্তু তুই এসব কেন করলি? কেন করলি ভুলে গেলি? কলেজের সবার সামনে আমার 2 গালে 2টা থাপ্পড় মারলি। খুব অপমানিত বোধ করেছি সেদিন প্রতিজ্ঞা করেছি খুব কষ্ট দিব তোকে। এখন নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তোর। একটা মেয়ে তোর মন নিয়ে খেলা করেছে, তোর ভালোবাসা নিয়ে খেলেছে, তোকে নিয়ে খেলেছে। খুব কষ্ট হচ্ছে, তাই না রে? আমি এটাই চেয়েছিলাম। আয়ুষ আনিশার কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরেকটা থাপ্পড় দিতে যাবে, জিসান গিয়ে আয়ুষের হাত ধরে ফেলে। একটাই থাপ্পড়ই যথেষ্ট হয়েছে, আর একটা থাপ্পড় দিলে তোর অবস্থা আমি খারাপ করে দিব। আয়ুষ আনিশার দিকে তাকিয়ে বলে, খুব খারাপ করেছিস আমার সাথে, খুব খারাপ। আয়ুষ এই কথা বলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় আনিশা ডাক দেয়। আয়ুষ দাঁড়াও, আয়ুষ দাঁড়িয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কিনা তা জানতে চাইবে না? আয়ুষ পেছনে করে আনিশার দিকে তাকায়। আনিশা দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি তোমার সাথে প্রথমে প্রেমের অভিনয় করেছি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এটা অভিনয় ছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আহ! আয়ুষের চিৎকার আনিশা মাথা তুলে তাকায়। আয়ুষের হাত তার মাথায় চলে যায়। আয়ুষ তার হাত সামনে এনে দেখে রক্ত। আনিশা আয়ুষের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। রক্ত? জিসান আরেকটা বাড়ি মারে আয়ুষের মাথায়। আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ে। আনিশা চিৎকার দিয়ে ওঠে। জিসান, এটা কি করলে তুমি? আশেপাশে সবাই দৌড়ে ছুটে আসছে। জিসান আনিশার হাত ধরে জোর করে টেনে তোলে। তোকে দিয়েছি অভিনয় করতে, আর তুই কি করলি? অভিনয় করার বদলে ওকে ভালোবেসে ফেললি। ওরে তো শাস্তি দিয়েছি, এবার তোর শাস্তি পাওয়ার পালা। আনিশা জিসানের হাত থেকে ছোটার জন্য জোর করছে, কিন্তু জিসান শক্ত করেই আনিশার হাত ধরে টেনে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তার দিকে নিয়েই এদিকে আমি রাস্তা দিয়েই গাড়ি করে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ আমার পাশে চোখ পড়তেই এভাবে আনিশাকে দেখে আমি গাড়ি থামাই। আমি গাড়ি থেকে নেমেই জিসান আনিশার সামনে গিয়ে দাঁড়াই। আমাকে এখানে দেখে জিসান নখ চুকিয়ে যায়। আমি যথেষ্ট খারাপ লোক, কিন্তু এভাবে একটা মেয়েকে ধরে টানাটানি করা আমি একদমই সহ্য করতে পারি না। ওকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যা। এটা আমার আর আমার প্রেমিকার ব্যক্তিগত বিষয়, এখানে আপনি নাক না গলাইলেই ভালো হবে। আমি যে দৃশ্য দেখলাম এটা কারো ব্যক্তিগত বিষয় হতে পারে না।
আমি আমার সাথে থাকা লোকগুলোকে ইশারা দিতেই লোকগুলো এসে জিশানকে চেপে ধরে। আনিশা ছাড়া পেয়েই আয়ুষের কাছে দৌড়ে চলে যায়। আজকে এতগুলো ফুল? সে নাকি একটা বিষয় জানতে পেরে অনেক খুশি, তাই সে তোমাকে আজকে ফুল চকলেট দুটো বেশি বেশি দিয়েছে। এতগুলো চকলেট দিয়ে আমি কি করব? তুমি এক বক্স নাও আর তুমিও একটা বক্স নাও। আমাদের লাগবে না, ওই ভাইয়াটা আমাদেরকেও দিয়েছে। তা আর কি কি দিয়েছে? আমাদের 500 টাকাও দিয়েছে। তোমাদের ভাইয়াটা তো আসলেই অনেক ভালো। তুমি অনেক ভালো। অন্যদিকে কথা বলে ছেলে মেয়ে দুইটা দৌড়ে চলে যায়। ছিন্না ফুল আর চকলেটের দিকে তাকিয়ে এসে দেয় আর ভাবে, কে আপনি? আপনাকে যে আমার দেখতে খুব ইচ্ছে করছে। সিনহা রিক্সা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে দাঁড়ানোতে রিক্সা ব্রেক করতেই সিনহা সামনের দিকে পড়ে যেতে নিলে নিজেকে কোনো মতে সামলে নেয়। গাড়ি থেকে কয়েকটা লোক নেমে রিক্সা থেকে সিনহাকে নামায়। কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকগুলো সিনহার কথায় পাত্তা না দিয়ে সিনহাকে টেনে গাড়িতে ওঠায়। সিনহা চিৎকার করতে নিলে রুমাল দিয়ে সিনহার মুখ বেঁধে ফেলে। এদিকে নাবিলা ভার্সিটিতে এসেই তার দুই বান্ধবীর জন্য অপেক্ষা করছে। আজকে কি হলো যে দুইজন একসাথে ভার্সিটি আসেনি? নাবিলা তার মোবাইল বের করে প্রথমে সিনহার নাম্বারে ডায়াল করে। একবার রিং হতে ফোন বন্ধ হয়ে যায়। হয়তো চার্জ শেষ ভেবে নাবিলা এটা নিয়ে আর মাথা ঘামায়নি। তারপর আনিশার ফোনে কল দেয়। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। নাবিলা আবার কিছুটা চিন্তিত হয়ে যায়। দুজনের কেউই ফোন তুলছে না। নাবিলার চোখ হঠাৎ গেটের দিকে যেতেই সে বোকা খ্যাত আমাকে দেখতে পায়। এতদিন পর আমাকে দেখতে পেয়ে নাবিলা কিছুটা স্বস্তি পায়। এই ভেবে যে সিনহা আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিজের মনকে একটু শান্ত করতে পারবে। আমি দূর থেকে নাবিলাকে দেখে নাবিলার নিকটে এগিয়ে যাই। নাবিলার কাছে গিয়েই তাকে বললাম, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো আছি। এতদিন কোথায় ছিলে তুমি? বাড়িতেই ছিলাম। আচ্ছা, তোমার অন্য দুই বান্ধবী কোথায়? সেটা তো আমিও জানি না। ফোন করছি কিন্তু কারো ফোন বন্ধ বলছে, আবার কেউ ফোন তুলছে না। তোমাকে একটি ঠিকানা বলবো, এই ঠিকানায় গেলে আনিশার খোঁজ পাবে। আনিশা হয়তো ভালো নেই। কি বলো? কোথায় আনিশা? ভালো নেই কেন? আমি নাবিলার ঠিকানা দিতেই নাবিলার ঠিকানার উদ্দেশ্যে ছুটল। নাবিলাকে দৌড়াতে দেখেই এসে পথ আটকায়। কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? এখন তারা আছে, বলতে পারবো না। আমিও তোমার সাথে আসি। নাবিলা কিছু বলল না। নাবিলও নাবিলার পেছন পেছন ছুটল। বস, মেয়েটার বাবা তো মামলা ডিসমিস করে দিয়েছে, এখন মেয়েটাকে কি করবেন? ছেড়ে দিবেন? তুই বল কি করতাম? ছেড়ে দেওয়ার আগে মেয়েটাকে একটু চুয়ে দিতে চাই। এত সুন্দর মেয়ে এভাবে ছেড়ে দিতে ইচ্ছা করছে না। এইদিকে লোকটার কথা শুনে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় বস টাইপের লোকটা। শুধু তোর না, তোর বসেরও মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। ওকে তো না ছুঁয়ে ছাড়ছি না। বস টাইপের লোকটার সাথে সাথে বাকি লোকগুলো হেসে ওঠে। নাবিলা হসপিটালে এসে দেখে আনিশা বিষণ্ণ মন নিয়ে বসে আছে। নাবিলা দৌড়ে গিয়ে আনিশার কাছে যায়। নাবিলাকে এখানে দেখে আনিশা অবাক হয়ে যায়। নাবিলা আনিশার চেহারার দিকে তাকিয়ে হা হয়ে যায়। আনিশার চেহারার এই কি হাল হলো? আনিশা, তুই এখানে কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। তাহলে? আনিশা সব কিছু খুলে বলল আনিশাকে। নাবিল সব শুনে অবাক হয়ে যায়। এত কিছু হয়ে গেল 1 মাসে। আয়ুষ কোথায় এখন? ভেতরে আছে। এমন সময় একজন নার্স এসে নাবিলাকে বলে, উনি গতকাল বিকাল থেকে এখানে কিছু না খেয়ে বসে আছে। ওনাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন, না হলে ওনার শরীর খারাপ করবে। কি? তুই এখনো না খেয়ে বসে আছিস? আমি আয়ুষকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে। আমার কারণেই ওর আজ এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও চিৎকার করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আমি বুঝছি। এখন চল, কিছু খেয়ে নিবি। আমার খেতে ইচ্ছে করছে না, তোরা আয়ুষের সাথে দেখা করে আয়। নাবিলা দুজনে কেবিনে প্রবেশ করে। আয়ুষ তাকিয়ে নাবিলাকে দেখে খুশি হয়ে যায়। কি রে ভাই, এতদিন পর কোথায় হারিয়ে গেলি? কোনো খোঁজ খবর পেলাম না। আমার কথা বাদ দে, তোর এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমার। বাদ দে। নাবিলা, তুমি এখানে? নাবিলা এসে আয়ুষের পাশে বসে। আনিশা, ভুল করেছি আমরা সবাই জানি, কিন্তু আসল কথা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসে। ওকে একবার লাস্ট সুযোগ দেওয়া যায় না? নাবিল চুপ করে আছে। গতকাল বিকেল থেকে এখানে বসে আছে, মুখে কিচ্ছুটি তোলেনি। আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো একটা খারাপ কিছু হয়ে যাবে। তুমি না বললেও খাবে না। ডক্টরের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আয়ুষ রুম থেকে বের হয়। আয়ুষ বাইরে আসতেই আনিশা তার দিকে করুণ চোখে তাকায়। নাবিল, প্রথমে একটা রেস্টুরেন্টে চল। আচ্ছা। সবাই হাঁটছে, আনিশা বসে আছে। তা দেখে আয়ুষ বলল,
তুমি বসে আছো কেন? আসো আমাদের সাথে। হ্যাঁ, আয়ুষ এসে আনিশার হাত ধরে, আনিশার টেনে তুলে হাঁটা ধরে। আনিশা অবাক চোখে আয়ুষের দিকে তাকিয়ে আছে। রুমের দরজা খুলে লোকটা ভেতরে ঢুকেই রুমের চারপাশে তাকায়। সিনহাকে কোথাও দেখছে না। এমন সময় সিনহা দরজার আড়াল থেকে বের হয়ে ফুলদানি নিয়ে লোকটার মাথায় একটা বাড়ি মারে। লোকটা ফ্লোরে পড়ে যায়। সিনহা লোকটাকে দিকে না তাকিয়েই রুম থেকে বের হয়ে যায়। রুমের বাইরে আসতে সিনহার চোখ কপালে। কিছুক্ষণ আগে যেখানে মারামারি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। লোকগুলো মাটিতে পড়ে গঙ্গাচ্ছে। সিনহা এত কিছু না ভেবেই দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও ছেলে মেয়ে দুইটা হাতে ফুল চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন চিঠিটা পড়ো, একটা কিছু জানতে পারবে। আচ্ছা। সিনহা চিরকুটটা খুলে পড়তে থাকে। ভয় পাওয়ার কিছু নেই, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাই দ্য ওয়ে, কালকে ফুলদানিটা দিয়ে বাড়িটা না মারলেও পারতে। খুব ব্যথা পেয়েছি। লাভ ওয়ার্নিং। চিরকুটটা পরেই সিনহার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সেটা কি করলো? যাকে দুদিন দেখার জন্য সে ছটপট করছিল, সে আগন্তুক লোকটাই তাকে বাসাতে এলো, আর সে কিনা লোকটাকে না দেখে ফুলদানি দিয়ে বাড়ি মারলো। সিনহার এখন নিজের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে। কেন যে সে তখন লোকটাকে দেখতে চাইল না? সিনহা এসব ভাবতে ভাবতে ভার্সিটি চলে যায়। ভার্সিটি গিয়ে সিনহা প্রথমে তার বান্ধবীদের খোঁজ করে, পেয়েও যায়। সিনহাকে দেখে নাবিলা দৌড়ে আসে। সিনহা, কোথায় উদা হয়ে গেলি তুই? ফোনও বন্ধ করে রাখলি। জানিস গতকালকে কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? নাবিলা গতকালের ঘটনাটা সিনহাকে বলে। সিনহা সব শুনে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। আনিশা আয়ুষকে ভালোবেসে ফেলেছে। সিনহা আনিশার কাছে এসে হেসে বলে, বাহ, মেরি বান্ধবী অভিনয় করতে গিয়ে তুমি আয়ুষের প্রেমে ফেসে গেলে। আর আয়ুষ, তুমিও কি এমন জাদু জানো যে আনিশাকে তোমার প্রতি দুর্বল করেই ছাড়লে? সিনহার কথা শুনে আয়ুষ হেসে দেয়। নাবিলা এসে সিনহার পাশে দাঁড়ায়। এবার তুই বল তোর কি হয়েছে। ও হ্যাঁ, শোনো। সিনহা গতকাল তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। কি সাংঘাতিক! যদি লোকটা তোকে না বাঁচাতো তাহলে তো সাংঘাতিক কিছু একটা ঘটে যেত। আর শেষে তুই কিনা ওই লোকটাকে ফুলদানি দিয়ে বাড়ি মারলি, তোকে বাঁচানোই এই প্রতিদান দিলি। হা হারে। নাবিলার সাথে আয়ুষ আনিশাও হেসে ওঠে। তাদের হাসির মাঝেই আমি গিয়ে তাদের আড্ডায় যোগ দিই। হঠাৎ করে আমাকে দেখে সিনহা বেবাচাকে খেয়ে যায়। এতদিন পর সে আমাকে দেখছে। তার সামনে সত্যি সত্যি আমি দাঁড়িয়ে আছি। আমি হাসি মুখেই সিনহা দেখে একটা গোলাপ বাড়িয়ে দিই। সিনহার নজর পড়ে আমার মাথায় ব্যান্ডেজের ওপর। সে কৌতূহলে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি হয়েছে? রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছি। এই শুকনো দিনে তুমি রাস্তায় স্লিপ খেয়ে পড়ো? সেটা না, কলার খোসার উপর পা পড়ে স্লিপ খেয়েছি। নাবিলা বা সিনহাকে থামিয়ে দেয়। এই সিনহা, তোর কথা রাখ। কিরে, স্যার আবার ফুল আনা শুরু করলি? সেদিন না এই জন্য তোরে মার খেতে হলো? তো কি হয়েছে? মার খেলে কি ফুল আনা বন্ধ করবো নাকি? আরে এ কি বলে? আচ্ছা বাদ দাও, এখন বলো কালকে আনিশার কথা তুমি কিভাবে জানলে? এটা তো সিম্পল, আমার ভাই বলেছে আমাকে। তোমার কি সত্যি সত্যি ভাই আছে? হ্যাঁ আছে তো, দেখতে আমার মতো। প্রথম দেখায় তোমরা তাকে আমাকে ভেবে ভুলই করবে। এমন সময় নাবিলা বলে, আমরা ভুল করেছি। সব কথা তুমি কেন বলছো? সিনহা, তুমি কেন কোনো কিছু বলছো না? আমি কি বলবো? ভালোবাসবেন আমাকে? এই প্রশ্নের জবাবে সিনহার কি বলা উচিত সিনহা তো বুঝতে পারছে না। সে ভাবছে এই ছেলেটা তাকে দিনের পর দিন ভালোবাসার কথা বলেই যাচ্ছে। এই ভালোবাসার কথা বলার জন্য তাকে বারবার মার খেতে হচ্ছে। তারপরও সে ভালোবাসা নিয়ে তার কাছে আসছে। তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? অন্যদিকে চিরকুট দেশে আগন্তুকের আগমন, তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা। না, আমি তো আগন্তুক দেখি নাই, তাহলে কেন আমি আগন্তুক নিয়ে ভাববো? সিনহা, কি হলো? কোথায় হারিয়ে গেলি? সিনহাকে হালকা ধাক্কা দেয় নাবিলা। হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস? চল তো আমরা ক্লাসে যাই। সিনহা দাঁড়ালো না। সবাই মিলে ক্লাসরুমের দিকে ছুটলো। এই দাঁড়াও, এই নাও চিরকুটটা, তোমাদের ভাইয়াকে দিবে, আর এই চকলেটগুলো তোমরা রাখো। এদিকে ছেলে মেয়ে দুইটা চিরকুটটা নিয়ে চলে যায়। সিনহা ফুলগুলো রেখে চিরকুটটা ফেলে দেয়। এই চিরকুট তার আর প্রয়োজন নেই। 3 বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিন নেয় আজকেও আমি গিয়ে একটা গোলাপ সিনহার দিকে বাড়িয়ে দেই। সিনহা আমার হাত থেকে গোলাপটা নিয়ে নিজের ব্যাগ থেকে গোলাপগুলো বের করে সবাইকে অবাক করে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো আমার দিকে বাড়িয়ে দেয়। প্রতিদিন তো তুমি দাও, আজ না হয় আমিও দিলাম। আমার ফুলগুলো কি গ্রহণ করবে? আমি অবাক হয়ে একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকাই। কি হলো, গ্রহণ করবে না? আমি সিনহার হাত থেকে ফুলগুলো নেই। ভালোবাসা আমাকে? ভালোবাসি না, কিন্তু ভালোবাসবো তোমাকে।
এটা হলেও চলবে। হাত ধরে উঠাও আমাকে। আমি সিনহার হাত ধরে সিনহাকে নিচ থেকে ওঠাই। এই দৃশ্য দেখে নাবিলা হেসে সিটি বাজায়। নাবিলার সাথে আনিশাও যোগ দেয়। আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমার আমার দুই বান্ধবী রিলেশনশিপে চিপায় পড়ে গেছে। এবার দুই বান্ধবী ট্রিটের ব্যবস্থা কর। নাবিল এসে নাবিলাকে কথা দিয়ে খোঁচা মারে। লজ্জা শরম কিছুই নাই, বান্ধবীরা রিলেশন করে আর নিজে সিঙ্গেল থেকে ট্রিট খোঁজে। পাগল বেটে কি বলে? এতে লজ্জা শরমের কি আছে? ওই পাগল বেটা কে? তুমি ছাড়া আর কেউ না। আর তুমি আমাকে সিঙ্গেল বলে খোঁজা দিচ্ছ? তুমি নিজে কি? আমি তো ইচ্ছে করলেই প্রেম করতে পারি, কিন্তু করি না। প্রেম করার সময় আমার কাছে নেই। ঢং দেখে বাঁচি না। বাঁচতে কে বলেছে? মরে যাও। হেরে নাবিল্লা, হুশ কইরা কথা কও। আনিশা এসে নাবিলার চারপাশে ঘুরে ঘুরে নাবিলার দিকে তাকায়। কি হয়েছে? এভাবে চরকের মতো ঘুরপা খাচ্ছিস কেন? তোকে দেখতেছি, তুই নাবিলের সাথে এভাবে ঝগড়া করতেছিস কেন? কানা নাকি তুই? হ্যাঁ, আমি ঝগড়া করতেছি নাকি ওই নাবিল্লা? আচ্ছা, এবার আমরা ঝগড়া থামিয়ে ক্লাসে যাই। আয়ুষ কথাটা বলতেই আনিশা তাগাদা দেয় যাওয়ার জন্য। চল। সময় যত গড়াচ্ছে আমার প্রতি সিনহার ভালোবাসার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এমন একটা সহজ সরল ছেলেকে ভালো না বেশে থাকা যায় না, সেটা সিনহা খুব করে টের পাচ্ছে। তার উপর আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। যেখানে ভালোবাসাটাই আসল, সেখানে চেহারার রঙে কি আসে যায়। 2 দিন পর ভার্সিটিতে সিনহা আর আমি বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে কে একজন আমাদের সামনে এসে দাঁড়ায়। দুজনে মাথা তুলে তাকাতে দেখি জিসান। শুধু জিসান না, জিসানের পেছন পেছন আরও কয়েকটা ছেলে। সিনহা জিসানকে দেখে বলে ওঠে, কি হয়েছে? কোনো সমস্যা? জিসান সিনহার কথা জবাব না দিয়ে আমার টি শার্টের কলার ধরে টেনে আমাকে নিচ থেকে সোজা করে দাঁড় করায়। আরে কি হচ্ছে কি? জিসানের কলার ধরছিস কেন? ওর ভাই নাকি ও আমাকে সেদিন অনেক মারছে, তার প্রতিশোধ আমি ওর ওপর দিয়ে নিব। একথা বলে জিসান দেরি না করেই এক ঘুষি বসিয়ে দেয় আমার থুতনি বরাবর। ইমরান! সিনহা চিল্লি ওঠে। এতক্ষণ আয়ুষ নাবিল সহ বাকিরা ওই জায়গায় এসে উপস্থিত হয়েছে। জিসান আরেকটা ঘুষি মারতে গেলে আয়ুষ জিসানের হাত ধরে ফেলে। আরেকটা থাপ্পড় মেরেছিস তো, সেদিনের বদলাটা আমি তোর উপর থেকে নিয়ে নেব। তাই প্রতিশোধ নিব। ওই মার সবাইকে। তার সাথে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে। আয়ুষ নাবিলের সাথে জিসান ও তার বন্ধুদের মধ্যে মারামারি লেগে যায়। আমি থুতনিতে হাত দিয়ে একবার সিনহার দিকে আরেকবার জিসানদের দিকে তাকাই। প্রিন্সিপাল এসে মারামারি থামায়। সবাইকে একবার ওয়ার্নিং দিয়ে গেছে, নেক্সট টাইম আর এমন করলে সবাইকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। আয়ুষ আর নাবিল ভালো করেই জখম হয়েছে। ওরা দুজন এতগুলো ছেলের সাথে পারার কথা না। দেহের অনেক জায়গা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা হলো, আমি দুঃখিত। আরে ইয়ার, তুমি এখন আমাদের বন্ধু, আর বন্ধুর জন্য একটু আটটু হবে ব্যাপার না। সিনহা আমার সামনে এসেই আমার গালে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে আমি অবাক নয়নে সিনহার দিকে তাকিয়ে আছি। বাকি সবাই সিনহার এমন কাজে হতবাক। সিনহা থাপ্পড় কেন মারলো? তোমার জন্য ওরা মারামারি করলো আর তুমি ভদ্র ছেলের মতো চুপটি করে সিনেমা দেখে যাচ্ছিলে, আর এখন এসেছো ওদেরকে দুঃখিত বলতে? তোমার জন্য ওরা মারামারি করতে এলো আর তুমি কিনা একপাশে বোকার মতো দাঁড়িয়েছিলে। তুমি ভার্সিটিতে পড়ো, ভার্সিটির একটা ছেলে এতটা বোকা খ্যাত হয় কিভাবে? আমি গালে হাতে চুপটি করে দাঁড়িয়ে সিনহার কথাগুলো শুনছি। থুতনি থেকে রক্ত পড়ছে আমার। নাবিলা সিনহাকে বলে, আরে ইয়ার, সবাই একরকম হয় না, এখানে ওর কি দোষ? এখন কথা না বলে ওদেরকে পাশের ফার্মেসিতে নিয়ে চল, ব্যান্ডেজ করতে হবে। আনিসের সাথে নাবিলা মাথা নাড়ায়। আমি সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে চলে যাই। সবাই ভাবলো হয়তো ফার্মেসি দিকে যাচ্ছি, কিন্তু ফার্মেসিতে গিয়ে আমাকে দেখতে পায় না। আমি ফোন ইউজ করি না, যার কারণে ফোন দিয়েও খোঁজ নিতে কেউ পারলো না। পরদিন সিনহা রিক্সায় করে ভার্সিটি যাচ্ছে। এমন সময় একটা গাড়ি এসে সিনহার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মুখোশ পরা লোক বের হয়ে কথাবার্তা ছাড়াই সিনহার হাত ধরে সিনহাকে রিক্সা থেকে নামিয়ে গাড়িতে তোলে। সিনহা চিৎকার করলেও শোনে না, গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। সিনহার সামনে জিসান সহ তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাইকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সিনহা অবাক হয়ে তাকিয়ে আছে, এরা এখানে কেন? মুখোশ পরা লোকটা এসে একটা চেয়ারে বসে। লোকটাকে দেখে সিনহা বলে ওঠে, কে আপনি? আমাকে ধরে আনলেন কেন? মুখোশের ভিতরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। লোকটা তার পকেট থেকে কিছু একটা বের করে সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা তাকিয়ে দেখে তার চিরকুটটা, যেটা গতকাল সে ছোট্ট মেয়েটাকে দিয়েছে। সে আগন্তুককে দেওয়ার কথা। সিনহার চোখ বড় বড় হয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। কে আপনি? আর এই চিরকুটটা আপনার কাছে এলো কিভাবে? সিনহার কথা শুনে লোকটা এসে দেয়। লোকটার হাসি শুনে সিনহা বড় কুচকে তাকায়। সে হাসির কারণ কি বলল? লোকটা হাসছে কেন?
কি হলো? হাসছেন কেন? কে আপনি? যার জন্য চিঠিটা লেখা হয়েছিল চিঠিটা তার কাছে আছে। মানে কি বলছেন? আপনি সেই ব্যক্তি যে আমাকে ফুল, চকলেট, চিরকুট দিতেন? লোকটা চুপ করে আছে। লোকটা চুপ করে থাকায় বলে দিচ্ছে এই সব কিছুর পেছনে এই লোকটাই ছিল। কে আপনি বলুন তো? আর আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি কে জানলে তুমি বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করব না? বিশ্বাস না করার মতো কি এমন আছে আপনার মধ্যে? মুখোশটা সরান, আমি আপনাকে দেখতে চাই। ওকে। লোকটা হাত দিয়ে মুখ থেকে মুখোশটা খুলে মুখোশের আড়াল থেকে নিজেকে বের করে আনে। লোকটার চেহারায় আলো এসে পড়তেই সিনহা তাকিয়ে হতভঙ্গ হয়ে যায়। বিদ্যুতের শক লাগার মতো সে শটাং হয়ে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে আমি দাঁড়িয়ে আছি, ওই বোকাশোকা ক্ষেত ছেলেটা। তুমি? হ্যাঁ আমি। ভেবেছিলাম একদিন না একদিন তো তোমাকে জানাতেই হতো, সেটা আজকে হলে মন্দ হয় না। সিনহার এখন কী রিয়াকশন দেওয়া উচিত সিনহা বুঝতে পারছে না। তার সাথে আমি এভাবে গেম খেললাম, একবার আগন্তুক হয়ে আরেকবার ক্ষেত ছেলে সেজে তাকে নিয়ে খেললাম। এখন দেখছে যে আমি একজন মাফিয়া গুন্ডা। খ্যাত ছেলে হয়ে আমার পেছনে ঘোরা, আগন্তুক হয়ে ভালোবাসার চিরকুট পাঠানো, এসবের মানে কি? এত রূপ কেন? আবার একটা মাফিয়া গুন্ডা যে কিনা মানুষ মারে। বসে বলি, তুমিও বসো। আমি একটা চেয়ার টেনে বসলাম। মাফিয়া গুন্ডা, ওইটাই আমার আসল রূপ, আসল কাজ। সহজ সরল বোকা ক্ষেত ভ্যাবলাকান্ত, তোমরা যাই বলো না কেন, আমার ওটা নকল রূপ। সবসময় তোর মাফিয়াদের মতো চলা যায় না, যে কোনো সময় হামলা হতে পারে আমার উপর, যার কারণে এইভাবে সেজে থাকা। আর চিরকুটের ব্যাপারটা? ওইটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যদি ক্ষেত হাবলাকান্ত মানে ওই ছেলেটাকে পছন্দ না করো, ভালো না বাসো, তাহলে এভাবেই তোমাকে পটানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক তুমি পটেও গিয়েছিলে। এবার আমি বলি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তোমার সত্যিকারের পরিচয় জানার পর মনে হয় না আমি আর তোমাকে ভালোবাসতে পারবো। যা, কি বলে, ভালোবাসবে না আমাকে? আমি আমার নিজের চেয়ার থেকে উঠে গিয়ে সিনহার চেয়ারের দুই পাশে সিনহার দিকে ঝুঁকে দাঁড়াই। কি কি সমস্যা? সিনহা, আমাকে ভালোবাসবে না? না। ভালো না বেসে যাবে কই? মেলা থেকে কিনে আনছি মেয়ে পটানোর বই। আমি হেসে নিজের চেয়ার টেনে বসি। আচ্ছা, এই জিসানরে কি করব তুমি বলো তো? ওর জন্যই সিনহা আমাকে থাপ্পড় মেরেছে, ওকে তো একটু উচিত শাস্তি দিতেই হবে। ওকে যা ইচ্ছে করতে মন চাই করো, আমাকে যেতে দাও, আমি যাই। ওকে চলো। তুমি কোথায় যাও? তোমাকে কেন বলবো? বলতে হবে না। সিনহা রুম থেকে বের হয়ে হাঁটা ধরলো। আমি পিছন পিছন রুম থেকে বের হয়ে আসলাম। সিনহা রাস্তায় উঠে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। আমি দৌড়ে গিয়ে লাফ দিয়ে রিক্সার উপর উঠে বসি। আরে আরে, এসব কি? কোন সব? রিক্সায় উঠলে কেন? নামো। তোমার সাথে যাব। আমার সাথে কেন যাবে? আজব। বেশি বাড়াবাড়ি করবা না, না হলে আবার তুলে নিয়ে ঘরবন্দি করে রাখবো। আমার বান্ধবীর ভাই পুলিশে চাকরি করে, আমি কিন্তু তোমার নামে মামলা করব বলে দিলাম। সিনহা, আমাকে পুলিশের ভয় দেখাও? বাব্বা, দেখা যাবে তুমি আমার নামে মামলা করে কিভাবে বাঁচো। এই মামা, তুমি রিক্সা চালাও, দাঁড়িয়েছো কেন? রিক্সাওয়ালা মামা আমার কথা শুনে রিক্সা চালানো শুরু করে। আমি এক হাত দিয়ে সিনহার বাহুতে হাত দিতেই সিনহার আগে চোখে তাকায়। আমি তা দেখে হাসি দিয়ে হাত সরিয়ে ফেলি। রিক্সাতে আমি ভার্সিটির গেটে। সিনহা রিক্সা থেকে নেমে গপ হাঁটা শুরু করলো। এই সিনহা, কোথায় যাও? রিক্সা ভাড়া কে দেবে? সিনহা আমার কথা শুনে রিক্সার কাছে ফিরে আসে। নিজের ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিয়ে দেয়, আর আমার দিকে তাকিয়ে বলে, কিপটা একটা। আমি হেসে সিনহার পাশে হাঁটা শুরু করি। নাবিলা আনিসা এক ক্লাস শেষ করে মাত্র বের হয়। এমন সময় সিনহা আমাকে একসাথে দেখে নাবিলা সিনহাকে পাঁচ মারা শুরু করে। দেখ আনিশা দেখ, আমাদের সিনহার রানী ভালোবাসতে না বাসতে আমাদের ভুলে যাচ্ছে, এখন সারাক্ষণ আঠার মতো তার ইমরানের সাথে লেগে থাকে। এই নাবিলা, একদম তোর এসব ঢঙের কথা বলবি না। আমি কোন দুঃখে ওর সাথে আটার মতো লেগে থাকতে যাব? ও সকালে আমারে কিডন্যাপ করে নিয়ে গেছিল, এখন ছাড়ছে, তাই এখন আমি ভার্সিটিতে আসলাম। সিনহার কথা শুনে নাবিলা আনিসা একে অপরের দিকে তাকায়। তারপর দুজনে উচ্চস্বরে হেসে ওঠে। দুজনে হেসে ওঠায় সিনহা অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করে, হাসছিস কেন? আমি হাসির কি করলাম? তুই তো হাসির কথাটাই বললি, ও তোকে কিডন্যাপ করবে? ভাবা যায়? কেন ভাবা যাবে না? ওর পরিচয় জানিস তোরা? এর কোনো ভাইটাই কিচ্ছু নাই। এই ইমরানই সেই মাফিয়া গুন্ডাটা যাকে আমরা শপিং মলে মানুষ মারতে দেখেছি। এখন বোকাশোকা যে চেহারাটা দেখছিস না, এটা হচ্ছে নকল রূপ। আনিস এসে সিনহার কপালে হাত দিয়ে দেখে সিনহার জ্বর টর কিচ্ছু এসেছে কিনা। নাবিলা, এই মেয়ে সব কি উল্টাপাল্টা বলা শুরু করেছে? আমিও বুঝতেছি না এসব কি বলে। কি ভাই ইমরান, তোমার নামে এসব কি শুনে? এইসব কি সিনহা?
তুমি আমার সামনে আমার নামে ওদের কাছে আজেবাজে এসব কী বকছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমার কথা শুনে সিনহা যেন আকাশ থেকে পড়ে। এ কি বলছে এখন? সব অস্বীকার করতেছে? ওই, তুই এমন ভান করছিস যেন তুই একটা হাপলা। ওদের সামনে সাজা হচ্ছে। গুন্ডা মাফিয়া একটা। কি রে সিনহা, 2 দিন আগেই তোরে ভালোবাসার কথা বললি, আর এখন 2 দিন পর তোর কি হলো? ওর সাথে এমন করছিস কেন? এখন আর ভালোবাসি না। সিনহার কথা শুনে আমি সিনহার দিকে তেড়ে যাই। এই, তোরে ভালোবাসতেই হবে। ভালোবাসবি না কেন? 100 বার ভালোবাসতে হবে। দেখ নাবিলা, দেখ আনিশা, এই বোকাশোকা ইমরানের রূপ দেখ। সিনহার কথা শুনে আনিশা বলে, ঠিকই আছে, তোর সাথে এমনই করা উচিত। একবার বলবি ভালোবাসি, একবার বলবি ভালোবাসবি না। মগের মূল্য পাইছোস? এসব কি? তোরা দুইটা যাওয়ার পক্ষ নিয়ে কথা বলছিস? আমরা কারো পক্ষ নিতেছি না, উচিত কথাই বলতেছি। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে যাই। চলো। তুমি কোথায় যাও? তুমি তোমার পথ দেখো। সিনহার কথা কানে না নিয়ে আমি সিনহার পিছন পিছন চললাম। সিনহার আগে চোখে আমার দিকে তাকালেও আমি সিনহাকে ফিসফিসিয়ে বলি, আমার সাথে একদম ঢং করবা না, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। এখনই কিন্তু তোমার সাথে সুন্দর করে কথা বলতেছি। আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি তোমাকে ভয় পাই না। আমিও চাই আমাকে যেন সিনহা রানী ভয় না পায়। ভয় থাকলে ভালোবাসা হবে কিভাবে? কিরে, দুজনে ফিস করে কিসের প্রেমালাপ করছিস? কিছু না। ক্যান্টিনের আড্ডায় আয়ুষ নাবিলা যোগ দিল। আমি যে মাফিয়া এটা সিনহা কাউকে বিশ্বাস করাতেই পারছে না। আর আমি এমন ভাব ধরে আছি যেন কিচ্ছুই জানি না, খোকা একটা। ওই, আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, চল না কোথাও থেকে একটা ট্রিপ দিয়ে আসি। আনিসের সাথে নাবিলা তাল মেলায়। আমিও তাই চাই, সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। আয়ুষ বলে, কোথায় যেতে চাও তোমরা? আমার সমুদ্র ভালো লাগে, কক্সবাজার যেতে চাই। আমার আপত্তি নেই। সবাই কক্সবাজার যেতে রাজি হলো। সবাই ঠিক করলো আগামী শুক্রবারই রওনা দেবে রাতে। আনিশা, একবার বারান্দায় আসবে? এখন কেন? আসো তো, বেশি কথা না বলে। আচ্ছা আসতেছি। আনিশা ফোন কানে নিয়ে বারান্দায় আসে। নিচে তাকাতে দেখে আয়ুষ হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি এই সময় এখানে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। পাগল একটা, তাই বলে এত রাতে চলে আসবে? নিচে নামো তো, তোমাকে নিয়ে এই নির্জন রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। পাগল, ভাইয়াকে কি বলবো? তোমার ভাইয়াকে কেন বলবে? ভাইয়াকে না বলে চলে আসো। চুরি করে প্রেম করার মজাই আলাদা। আচ্ছা অপেক্ষা করো, আসতেছি। আনিশা চুপি সারে সবার চোখকে ফাঁকি দিয়ে নিচে নেমে দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আয়ুষ এসে আনিশাকে নিজের বুকে জড়িয়ে নেয়। বাহ, আনিশা, হঠাৎ কি হলো যে আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে জড়িয়ে ধরতেই পারি, ওকে? তার জন্য কোনো কারণ লাগবে না আমার। তাহলে তো আমিও। তুমি কি? না মানে জড়িয়ে ধরতে পারি, ওই আর কি। না, আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু মিন করছো। আরে না, অন্য কিছু আবার কি মিন করব? না করলেই ভালো। চলো এবার হাঁটা যাক। আয়ুষ আনিশার এক হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে নেয়। দুজনেই হেঁটে হাঁটা শুরু করলো। নিচন রাতের হিমশীতল ঠান্ডা বাতাস দুজনে শরীর ছুঁয়ে দিচ্ছে। এই জন্য এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। আনিশা হঠাৎ করে দাঁড়িয়ে নিজের পা থেকে জুতো জোড়া খুলে ফেলে। জুতো জোড়া ধরো, আমি খালি পায়ে হাঁটবো। দাও। আয়ুষ এক হাতে আনিশার জুতা জোড়া ধরলো, অন্য হাতে আনিশার হাত। দুজন অবিরাম হেঁটেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে দুজন অনেক দূর চলে আসে। সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। আনিশা তা দেখে আয়ুষকে বলে, চলো ফিরে যাই, আর সামনে যাওয়া ঠিক হবে না। আয়ুষের নজরে লোকগুলো পড়ে, তাই সে কথা না বেড়ে আনিশার কথায় সায় দেয়। তারা পেছনে ফিরে হাঁটা ধরবে, এমন সময় পিছন থেকে বলে উঠলো, এই যে কই যান, দাঁড়ান। দাঁড়াবে না, চলো আমরা যাই, লোকগুলো ভালো মনে হচ্ছে না। আনিশার কথার মাঝে লোকগুলো এসে আয়ুষ আনিশার সামনে দাঁড়ায়। আনিশা ভয় পেয়ে আয়ুষের এক হাত শক্ত করে চেপে ধরে। কি চাই? সামনে এসে দাঁড়ালেন কেন? সামনে এসে দাঁড়িয়েছি যখন নিশ্চয়ই কিছু চাই। না দোস্ত, কিছু না, অনেক কিছুই চাই। মানে কি? পথ আটকে দাঁড়িয়ে কি সব আবল তাবল বকছেন? চাই দেখি পথ ছাড়েন। কথার মাঝেই ওস্তাদ টাইপের ছেলেটা পকেটের পেছন থেকে একটা ছুরি বের করে। তা দেখে ভয়ে আনিশার গলা শুকিয়ে যায়। ওস্তাদ টাইপের ছেলেটা ছুরিতে আঙ্গুল দিয়ে স্লাইড করে কথা বলা শুরু করে। এত পেঁচাল না পেরে আসল কথায় আসি। তোদের কাছে যা আছে ভালো ছেলে মেয়ের মতো সব কিছু আমাদের দিয়ে দে। টাকা, ঘড়ি, মোবাইল যা আছে সব দিবি। আর দিতে না চাইলে এই ছুরিটা তোর পেটে ঢুকিয়ে মেয়েটাকে খেয়ে ছেড়ে দিব। ছেলেটার কথা শেষ হতে না হতেই
আয়ুষ রেগে ছেলেটা থুতনি বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। শালা একদম মেরে ফেলবো ওর নামে খারাপ কোনো ইঙ্গিত করলে। ছেলেটা থুতনি হাত দিয়ে দেখে রক্ত বেরোচ্ছে। রক্ত মুখে নিয়ে সে খেয়ে ফেলে আর একটা শয়তানি হাসি দেয়। খুব সুন্দর করে বোঝাচ্ছিলাম, শুনলি না তো? এবার দেখ কি করবি। ছেলেটা এই কথা বলেই হঠাৎ করে এক লাথি মারে আয়ুষের বুকে। আয়ুষ নিচে পড়তেই ছেলেটার সাথে থাকা বাকি ছেলেগুলো এলোপাতাড়ি লাথি মারতে থাকে। আয়ুষ ওটার কোনো সুযোগই পাচ্ছে না। আনিসা দৌড়ে এসে ছেলেগুলোকে ধরতে গেলে ওস্তাদ টাইপের ছেলেটা এসে আনিসাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে শয়তানি একটা হাসি দেয়। ছেলেটা চাহনি দেখে আনিসা ভয় পেয়ে যায়। ছেলেটা এগিয়ে এসে আনিসের উপর ঝাঁপিয়ে পড়ে। আনিসা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। এমন সময় রাস্তাতে একটা গাড়ি আসে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছেলেগুলোর হাত থেকে আয়ুষকে রক্ষা করে। আর বস টাইপের ছেলেটা এসে আনিসের কাছ থেকে ছেলেটাকে ছোটায়। ছেলেটার সাথে সাথে তার পকেট থেকে ছুরি বের করেই বস টাইপের ছেলেটার হাতে একটা টান দেয়। আহ, শালা কি করলে এটা? একথা বলে এলোপাতাড়ি লাথি দেওয়া শুরু করে। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে পালিয়ে যায়। আনিসা আয়ুষ এতক্ষণে খেয়াল করে দেখে যে এটা ইমরানের ভাই। আনিসা এগিয়ে এসে দেখে। আপনি? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আজকে কী যে হতো। কিছু তো হয়নি, সো নো টেনশন। এখন যাও, বাসায় যাও। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাজ তো রাতেই থাকে। কি কাজ করেন আপনি? মানুষ মারি। আসি। আনিসা হঠাৎই খেয়াল করে আমার হাত থেকে রক্ত পড়ছে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ব্যাপার না, ব্যান্ডেজ করে নেব। আমি আর কথা না বলে সেখান থেকে চলে যাই। আয়ুষ আনিসাও বাসায় চলে আসে। পরদিন ভার্সিটিতে আনিসা আমার হাতের দিকে তাকিয়ে আছে। গতকালকে রাতে ইমরানের ভাই যেখানে আঘাত খেয়েছে ঠিক সেখানেই আমার হাতে ব্যান্ডেজ করা। আপনারা আবার কিছু বললেন না পাঠক পাঠিকারা যে আমি ওটা? তোমার হাতে কি হয়েছে? জানি না। জানি না মানে? তোমার হাতে ব্যান্ডেজ করা, কিভাবে কেটেছে সেটা তুমি জানো না? সেরকমই। পাগল নাকি? আয়ুষের মনে সন্দেহ জেগেছে। আসলেই সেম জায়গায় কিভাবে কাটা যায়। সিনহা রানী, তোমার জন্য। সিনহা আমার হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তোমার ফুল আমার লাগবে না, গুন্ডা। নাবিলা সিনহাকে একটা ধাক্কা মারে। এত গুন্ডা গুন্ডা করিস কেন? তোর সমস্যা কি? এত টান লাগে কেন? লে হালুয়া, আমার দুলা ভাই, টান লাগাটাই স্বাভাবিক। তোমার বাপের আবার কয়টা মাইয়া? তোমার বাবা কি আবার অন্য কোনো জায়গায় বিয়ে করছে নাকি? এরি নাবিল্লা, উল্টা পাল্টা কথা কবি না, না হলে ঠুসা মেরে তোর নাক পোচা করে দিব। আমি সিনহার কথা বলছি। ও, আগে বলবা তো। ও, আগে বলবো তো? বলতে হবে কেন? বুঝিস না, খাদা একটা। এরা ঝগড়া করুক, আমরা যাই, চলো। আয়ুষ আনিসের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি তা দেখে সিনহার কাছে আসতেই। একদম হাত ধরার চেষ্টা করবে না। হাত আমি ধরবই, টেনে নিয়ে যাবই। আমি খপ করে সিনহার হাত ধরে টেনে নিয়ে চললাম। সিনহাও ইচ্ছা মতো বকা শুরু করলো। আজ শুক্রবার, আমাদের কক্সবাজার যাওয়ার সময় সবাই বাস স্ট্যান্ডে এসে হাজির। এক এক করে সবাই বাসে উঠছি। সবার সামনের সিটে আয়ুষ আর আনিসা বসে। সিনহা এসে নাবিলার পাশের সিটে এসে বসে। আমি বাসে উঠে দেখি সিনহা নাবিলার সাথে বসে আছে। নাবিলা, উঠে ওই সিটে যাও তো। কেন যাবে? নাবিলাকে বলছি, তোমাকে বলিনি। তুমি মাঝখান দিয়ে নাক গলাচ্ছ কেন? নাবিলা উঠতে চাইলে সিনহা হাত ধরে বসিয়ে দেয়। নাবিলা, তুই উঠবি না, বসে থাক। নাবিলা, প্লিজ বোন, উঠো। সিনহা, ছাড় আমার হাত। নাবিলা সিনহার হাত সরিয়ে সিট থেকে উঠে আসে। আমি সিনহাকে ধাক্কা দিয়ে জানালার পাশের সিটে বসিয়ে নিজে পাশের সিটে বসি। অসহ্য গুন্ডা একটা। এই সিনহা রানী, বারবার আমাকে গুন্ডা বলছো কেন? তোমার সাথে কি আমি গুন্ডামো করলাম শুনি? কিডন্যাপ করে জিজ্ঞেস করছে কি গুন্ডামি করছে। কিডন্যাপ করছি, অন্য কিছু তো আর করিনি। সিনহা আর আমার ডান পাশের সিটে নাবিল আর নাবিল বসে আছে। বাসের ভেতর মধ্যবয়সী দুজন চাচা চাচি উঠে চাচা টাইপের লোকটা এসে নাবিলাকে বলে, ভাতিজা ভাতিজি, তোমরা দুইজন এই চাচাকে সম্মান করিয়া পিছনের সিটে যাইয়া বসো। চাচা, আপনি কেডা? কোথায় থেকে এলেন? আর এই লুঙ্গি পরে কোথায় যান? কক্সবাজার যাচ্ছি, এবার পিছনে যাও। লুঙ্গি পরে কক্সবাজার যাচ্ছেন? প্যান্ট ছিল না? আমি লুঙ্গি পরে যাই নাকি হাফ প্যান্ট পরে যাই সেটা তোমাকে বলতে হবে? এত কথা না বলে পিছনে গিয়ে বসে চাচার সাথে একদম বেয়াদবি করবে না। এটা আমাদের সিট, আপনি পিছনে যাইয়া বসেন। লুঙ্গি চাচা। দেখো সোহাগী বেগম, পোলাটা সম্মান দিতেছে না, কেমনটা লাগে কত? পোলাটা তো ঠিকই কইছে, ওর সিট তো এটাই, ওর নিজের সিট ছেড়ে উঠবে কেন? তুমি পেছনে এসে বসো। চাচা পিছনের সিটে গিয়ে বসে। চাচা নাবিলের দিকে চোখ গরম করে তাকিয়ে পেছনের সিটে বসে।
শুধু তোমারে ভালোবাসি দেখা আজকে আমারে পিছনে বসতে হইল, না হলে পোলাডারে খাইছিলাম আজকে। হয়েছে, চুপ থাকো। আমি সিনহার সাথে দুষ্টুমি করে সিনহাকে জ্বালিয়ে মারছি। সিনহা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আমি কিন্তু এবার উঠে চলে যাব, বলে দিলাম। আমি কিছু বলতে যাবো তার আগে চাচা নিজের সিট ছেড়ে উঠে এসে আমার পাশে এসে দাঁড়ায়। আমি চাচার দিকে তাকাতেই চাচা চোখ নামিয়ে ইশারায় বুঝিয়ে বলে, কি সমস্যা? কি চাচা? বাতিজা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি মাইয়াডারে ডিস্টার্ব করতেছো, ব্যাপার কি? এই চাচা থাকতে তুমি বাসে উঠে মেয়ে ডিস্টার্ব করছো? তোমার তো সাহস কম না? চাচা একটু কানে কানে শোনেন, কথা আছে। কি কথা যে কানে কানে শুনতে হবে? শোনেন না। আচ্ছা কও। আমি চাচার কানে কিছু কথা বললাম, যা শুনে চাচা কাশি দিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ে। সিনহা আহমকের মতো চাচার চলে যাওয়া দেখে। কি বললে চাচাকে? বলছি তুমি আমার বউ। তারপরে বলছি থাক, ওটা না শুনলেও চলবে, ওটা শুনে সহ্য করতে পারবে না। নাবিল নিজের সিট থেকে বলে ওঠে। ব্রো, বুঝেছি, কি সহ্য করার মতো না। সিনহা এদের কাণ্ড দেখে রেখে আমার হাতে জোরে একটা চিমটি দেয়। সিনহা, চিমটি কেন দিচ্ছ? উল্টাপাল্টা চাচাকে কি বললে? আর আমি তোমার কোন কালের বউ লাগি? কেন? এই কালেরই তো বউ হবে। দেশে পোলার অভাব পড়ছে তো, আমারে তোমার মতো গুন্ডারে বিয়া করতে হইব। তোমার আমারে বিয়ে করতে হবে না, আমি তোমারে বিয়ে করব। এমন সময় আমাদের কাণ্ড ঘটে গেছে। তো কি ঘটেছে, এরপর কি হবে, এটা জানতে হলে অবশ্যই পরের পর্বে অপেক্ষা করতে হবে। এরপরে এই সবগুলো একসাথে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।